Hello everyone, Assalamu alaikum. This is your host Mutasim Mahim, Program Secretary of Dream City Club, and we have our guest Jhakar Mahbub ভাইয়া। ভাইয়াকে নিয়ে আসলে পরিচয় করার মতন নেই। আমরা সবাই ভাইয়াকে চিনি, প্রোগ্রামিং কমিউনিটিতে ভাইয়া ফেমাস অনেক। এবং ভাইয়া আজকে আমাদের সাথে আছেন, আমাদের যারা ভলেন্টিয়ার আছেন ক্লাবের যারা মেম্বাররা আছেন এবং আমাদের আইটি ক্লাবের যারা ভিজিটাররা আছেন তাদেরকে প্রোগ্রামিং নিয়ে কিছু ইনসাইটস দেওয়ার জন্য। তো ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুবই ভালো আছি। আচ্ছা, ইউএস এর ওয়েদারটা কেমন এখন? বাংলাদেশের মতো হচ্ছে মানে হিট বা হট টাইপের অবস্থা কন্ডিশনে নাই। এটলিস্ট আমি যে জায়গাটায় আছি। সো সহনীয় পর্যায়ে আছে। হয়তো আরো ১-২ মাস পরে বাংলাদেশের সাথে টেম্পারেচারে কম্পিট করবে। মানে আমি যেই জায়গাটায় থাকি টেক্সাস। সো এটা মানে সবচেয়ে গরম জায়গা স্টেটের মধ্যে না, বাট ওয়ান অফ দ্য মানে যাদের টেম্পারেচার একটু হায়ার লেভেলে থাকে তাদের মধ্যে একটা আরকি। সো এখন ভালো সহনীয়তার মধ্যে আছি। কয়েক মাস পরে হয়তো আরেকটু ওয়ার্মার সাইডে যাবো আরকি। ওকে, গট ইট। আচ্ছা, তো আমাদের ভিজিটর কারেন্টলি, আমি একটু যদি কমেন্টগুলো দেখি। ওকে, ডান। আসসালামু আলাইকুম দিয়েছেন একজন। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ভাইয়া, তো আমাদের যে টপিক আজকের আমরা ডিসকাস করতে চাচ্ছি হচ্ছে অ্যাজ এ স্টুডেন্ট, কলেজ স্টুডেন্ট, সে কি প্রবলেম সলভিং নিয়ে আগাবে নাকি ওয়েব ডেভেলপমেন্ট বা ডেভেলপমেন্ট সাইডে যাবে? তো আপনার একটু ওভারভিউ কি হবে এই টপিকটা নিয়ে? মানে জেনারেল ভাবে আমি আরেকটু পিছনের দিকে যাবো আরকি ২ টা স্টেপ। তারপরে আমরা হয়তো এটাতে আসবো। একজন কলেজ স্টুডেন্ট বা স্কুলের স্টুডেন্টের জন্য নাম্বার 1 টাস্কটা হচ্ছে তার একাডেমিক পড়াশোনা আরকি। তার একাডেমিক যে সাবজেক্ট গুলো আছে সেগুলো তার ভালোভাবে পড়া উচিত। সব সাবজেক্টই ভালো করে পড়া উচিত। এর মধ্যে তার যদি কোনো সাবজেক্ট একটু বেশি ইন্টারেস্ট থাকে সেটা হতে পারে ম্যাথ, ফিজিক্স, বায়োলজি, কেমিস্ট্রি বা কিছু একটা। সেটাতে তার একটু এক্সট্রা এফোর্ট দেওয়া উচিত। এটা হলো নাম্বার 1। নাম্বার 2 হতে পারে সে একটু যদি আরেকটু এক্সট্রা করতে চায় ম্যাথ বা ম্যাথ অলিম্পিয়াড এই টাইপের জিনিসগুলো কিছুটা সে এক্সপ্লোর করতে পারে। এটা আরেকটা অপশন। তারপরে যদি কারো মন চায় যে না আমি আইসিটি বা প্রোগ্রামিং এর দিকে ফোকাস করব, সেক্ষেত্রে ১ম যেহেতু কলেজের স্টুডেন্ট বা স্কুলের স্টুডেন্ট তার জন্য আমার পার্সোনাল রিকমেন্ডেশন হচ্ছে আগে হচ্ছে একটু প্রবলেম সলভিং বা কম্পিটিটিভ প্রোগ্রামিং টা একটু এক্সপ্লোর করার চেষ্টা করো। তোমাদের এখনো অনেক সময় আছে। তোমরা কলেজে তার পরবর্তীতে হচ্ছে হয়তো ইউনিভার্সিটির দিকে যাবা, তার উপরে হয়তো ক্যারিয়ারে যাবা বা ২-১ জন একটু আগেও শুরু করতে পারো। তো সেজন্য আমার পার্সোনাল রিকমেন্ডেশন হচ্ছে একাডেমিক পড়া নাম্বার 1, নাম্বার 2 যদি সম্ভব হয় তাহলে ম্যাথ রিলেটেড জিনিসগুলোকে একটু এক্সপ্লোর করা, স্পেশালি যারা সায়েন্সের আছে তাদের জন্য। না হলে যদি প্রোগ্রামিং এর জগতে আসে অনেক সেক্টর আছে। র‍্যান্ডম ভাবে যেটা একটু মন চায় সেটাই করে ফেলো। শুরু করে দাও। ভালো লাগলে কন্টিনিউ করো। ভালো না লাগলে চেঞ্জ করে ফেলো। কোন সমস্যা নাই। তোমার যদি মনে হয় যে আমি ওকে গেম ডেভেলপমেন্ট এক্সপ্লোর করতে চাই, গো ফর ইট। তোমার যদি মনে হয় ওই জিনিসটা এক্সপ্লোর করতে চাই, ওয়েব ডেভেলপমেন্ট বা অ্যাপ ডেভেলপমেন্ট বা হোয়াটএভার ব্লকচেইন, গো ফর ইট। আর যদি এর পরবর্তীতে তোমার যদি মনে হয় যে আমি একটু ম্যাথে ভালো, আমি একটু কনফিডেন্ট, আমি একটু এক্সপ্লোর করতে চাই, যাদের একটু ইচ্ছা হয় তাহলে কম্পারেটিভলি প্রবলেম সলভিং দিয়ে শুরু করাটা ট্রাই করে দেখতে পারে। মেক্সিমামেরই ভালো লাগবে না। খুবই অল্প সংখ্যক পার্সেন্টেজের ভালো লাগবে। ভালো না লাগলে ফ্রাস্ট্রেটেড হওয়ারও কিচ্ছু নাই। জাস্ট সুইচ টু দ্য নেক্সট থিংস। ইউ হ্যাভ সো মেনি ইয়ার্স অ্যাহেড অফ ইউ। ২-৪ টা রং টার্ন নিলে কিচ্ছু হবে না। মাহিম, তোমাকে কিন্তু আমি শুনতে পাচ্ছি না। ইন্টারনেট হয়তো একটু ল্যাগ করতেছে বা আচ্ছা আচ্ছা, সরি। এখন আমি অডিবল? ইয়েস, আমি শুনতে পাচ্ছি। ওকে, সো ভাইয়া, আমাদের অনেক ক্লাবের মেম্বার আছেন। ইভেন কয়েকদিন আগে আমাদের ক্লাবে একটা ওয়ার্কশপ হয়েছিল প্রোগ্রামিং এর উপর। তো সেখান থেকে যে একটা ইনসাইট দিই যে অনেকেই আছে যারা প্রোগ্রামিং ইন্টারেস্টেড, বাট তারা আসলে শুরুটাই এখনো করেনি। বাট তারা মেনলি ঘাটাঘাটি করে যে হ্যাঁ, প্রোগ্রামিং করলে এই আউটকাম আছে, প্রোগ্রামিং করলে এমন এমন ফিচার আছে, এই জায়গায় আছে। অনেক পার্সোনালিটিস যারা নিজেদেরকে অন্য স্টেজে নিয়ে গিয়েছে, প্রোগ্রামিং এর মাধ্যমে চিনিয়েছে। বাট তাদের মেইন যে ল্যাকিংস বা পিছিয়ে আছে যেটা নিয়ে, সেটা হচ্ছে তারা এখনো শুরুই করেনি। তো এটা নিয়ে আপনার গাইডলাইন কি হতে পারে? মানে শুরু না করার হচ্ছে কয়েকটা কারণ থাকে আরকি।
নাম্বার 1 তারা হয়তো সিওর না এটা আমার করে লাভ হবে নাকি লস হবে। কিন্তু এই লাভ এবং লস হবে এইটা আ ইনডিসিশন এ ভুগতে ওরা যে বসে আছে বা টাইমটা ওয়েস্ট করছে ওটা দিয়ে তাদের আল্টিমেটলি কোন লাভই হচ্ছে না। সো আমি এইটা করব না ওদিকে যাব, ডানে যাব না বাঁয়ে যাব সেটা চিন্তা করে আমি যদি বসে থাকি এতে কোন বেনিফিট নাই। রেদার এটা মাথায় রাখতে হবে যে আমি এখন লাইফের এমন একটা স্টেজে আছি আমি ২-৪ টা রং ডিসিশন মেক করলেও বা ভুল পথে গেলেও মানে একদম খারাপ পথের কথা বলতেছি না। মানে আমি যদি হয়তো এই লাইনে না গিয়ে ওই একটু কম ভালো বেশি ভালো হতে পারত। এরকম ২-১ টা রং মুভ নিলে কিচ্ছু হবে না বরং এগুলো ফিউচারে কাজে লাগবে। সো নাম্বার 1 মানে লাভ বা প্রফিট এই মুহূর্তে খোঁজার দরকার নাই। জাস্ট এক্সপ্লোর করো উইথ দ্য মাইন্ডসেট যে ভালো লাগলে কন্টিনিউ করব, ভালো না লাগলে আমি সুইচ করে ফেলবো। এটা হচ্ছে খুব ইম্পোর্টেন্ট একটা অ্যাসপেক্ট। সেকেন্ড একটা বিষয় হচ্ছে তোমার রিসোর্স অনেক আছে। আমরা YouTube এ রিসোর্স দেখতে পারি, আশেপাশে আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে আছে, আরো অন্যান্য অনেকভাবে আমরা রিসোর্স কালেক্ট করতে পারি। সো তোমাকে যে জিনিসটা মাথায় রাখতে হবে যে তোমার রাইট রাস্তারও দরকার নাই, রাইট রিসোর্স এরও দরকার নাই। তুমি রং রিসোর্স দিয়ে শুরু করো। ১ম কয়েকদিন তোমার বুঝারও দরকার নাই। এক্সপ্লোর করো, দেখো। আর কিছু না পারলে আইসিটি বইটা ভালো করে পড়ো। দেখো ওখানে কিন্তু খুবই চমৎকার জিনিস আছে। একটু এক্সপ্লোর করার চেষ্টা করো। সেগুলো আরেকটু YouTube এ সার্চ দাও, একটু দেখার চেষ্টা করো। সো কিভাবে করতেছো ইট ডাজন্ট ম্যাটার। বেস্ট রিসোর্স তোমার কাছে আসছে কিনা ইট ডাজন্ট ম্যাটার। ম্যাটার শুধু একটা জায়গার মধ্যে তুমি শুরু করে দাও। ইভেন ইটস ইন নট দ্য বেস্ট পাথ ফর ইউ, গো ফর ইট। অ্যান্ড আল্টিমেটলি তুমি কোনো না কোনো একটা জায়গায় যদি পৌঁছাইতে চাও, সেক্ষেত্রে তোমাকে তো হাঁটা দিতে হবে। ইউ নিড টু স্টার্ট মুভিং। তুমি যদি স্টার্ট মুভ করো, হয়তো তুমি হয়তো রাইট টার্নটা না নিয়ে একটা লেফট টার্নই নিলা। তারপরে গিয়ে আবার একটা রাইট টার্ন, আরেকটা রাইট টার্ন নিয়ে তারপর আবার আগের জায়গায় ফেরত আসলা, ডাজন্ট ম্যাটার। অলরেডি ইউ হ্যাভ এ জার্নি। তুমি যদি অ্যাবসোলিউট আগের জায়গায়ও চলে আসো, তোমার কিন্তু একটা ভ্রমণ হয়ে গেল আরকি। একটা ঘোরা হয়ে গেল। এটাতেও কিন্তু কিছু এক্সপেরিয়েন্স থাকলো। শরীরটাও একটু চাঙ্গা হলো আরকি। সো ইউ নিড টু স্টার্ট। ডোন্ট লুক ফর দ্য রাইট রিসোর্স, রাইট প্রসেস এবং রাইট স্টেপ। জাস্ট স্টার্ট মুভিং। সো উই শুড জাস্ট স্টার্ট, মানে ভুল হবে না ঠিক হবে কোনটা নিয়ে শুরু করবো এত চিন্তা না করে শুরু করে দিই, পরে চেঞ্জ করলাম, সমস্যা তো নেই। এক্সাক্টলি। এবং অনেক জীবনে অনেক সময় বাকি আছে। চেঞ্জ এমনিতে হুম, হবে। তুমি না চাইলেও হবে। তুমি এখন বেস্ট পাথ পাইলেও দেখা যাবে যে ২ বছর ৪ বছর পরে চেঞ্জ হয়ে যায় আরকি। ট্রু। আর আমাদের তো মোস্টলি সবাই স্কুল কলেজ স্টুডেন্ট, তো দেখা যাচ্ছে 8-9 এ পড়ে, 11 এ আছে, তো তারা চাইলেই একটা ক্যারিয়ার পাথ ট্রাই করে দেখতে পারে, পরে যাতে কমফোর্টেবল না মনে হলে সুইচ করে নিক। এক্সাক্টলি। জি, আচ্ছা ভাইয়া, তো ওয়েব ডেভেলপমেন্ট কন্টেস্ট হোস্ট হয়ে থাকছে, বা ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে বিভিন্ন কম্পিটিশন হয়ে থাকছে, তো এখানে ভালো করতে হলে আপনি কি কি অ্যাডভাইস দিবেন একজনকে? প্রথমত যেকোনো ২ টা পাথই আছে। ২ টা পাথের যেকোনো একটা পাথ তাকে চুজ করা উচিত। ২ টাই ভালো। ২ টা ২ রকমের ফ্লেভার। একটা কাচ্চি, একটা বিরিয়ানি। ২ টার মধ্যে ভালো খারাপ মারামারি করে লাভ নাই। সো একটা আমি পাথ সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে সাপোজ আমি কনটেক্সট সিলেক্ট করলাম। দ্যা ফার্স্ট কাজ হচ্ছে কনটেক্সটটা কি? কিভাবে হয়? সেই টাইপের জিনিসগুলো। সেটার জন্য আমি যখন ন্যাশনাল হাই স্কুল প্রোগ্রামিং কনটেস্ট আছে, ঢাকায় সেরকম কনটেস্ট হয়, বিভিন্ন জায়গায় হয়। আ তোমরাও হয়তো একটা হোস্ট করতেছ। তো এইরকম কিছু একটাকে চুজ করা। চুজ করে টার্গেট থাকবে ফার্স্ট ওয়ান যে আমি এটাতে পার্টিসিপেট করব। এটাতে আমি পার্টিসিপেট করব, জানবো ওখানে কোন ল্যাঙ্গুয়েজ দিয়ে হয়। সাধারণত সি অথবা সি প্লাস প্লাস, কিছু জায়গায় পাইথনও থাকে। সাধারণত হুম, অন্যান্য হুম, হুম। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থাকতে পারে বাট বেশিরভাগ ক্ষেত্রে সি, সি প্লাস প্লাসই থাকে বা পাইথনও থাকে। ওই ল্যাঙ্গুয়েজটা আমি একটু জানার চেষ্টা করব। সো আমি কনটেস্টে গিয়ে যদি একটা প্রবলেমও সলভ করতে না পারি এবং মোস্ট অফ দ্যা ভালো যত প্রবলেম সলভারের সাথে আমি কথা বলছি মেজরিটি কেসেই তারা ১ম কনটেস্টে গিয়ে একটা প্রবলেমও সলভ করতে পারে নাই অথবা ভুলে-ভালে একটা প্রবলেম সলভ করতে পারছে। এইটা মোস্ট অফ দ্যা কেসে হবে। বাট তুমি যখন ডিসিশন নিবে যে আমি এটাতে পার্টিসিপেট করব, এতে কিন্তু তোমার অর্ধেক ব্যাটল তুমি উইন করে ফেলছ। যে তুমি এটা সাহসটা মেক্সিমামই আশা করে কিন্তু করে পার্টিসিপেট করা পর্যন্ত যায় না। তারপরে কনটেস্টটা হয়তো একটা পার্টিকুলার ডেট থাকে। সাপোজ সেটা হতে পারে মেবি এপ্রিলের ২৯ তারিখ, মেবি মের ৫ তারিখ, হোয়াটএভার। তুমি একটু জিনিসটা কিরকম হবে সেটার জন্য হয়তো ৪ দিন বা ৫ দিন ৩-৪ ঘন্টা করে তুমি সময় দাও। এতে যদি তুমি হয়তো সি প্রোগ্রামিং এর কিভাবে হয়তো একটা লুপ কাজ করে সেটা তুমি শিখলা। কিভাবে হয়তো তোমার একটা অ্যারে কাজ করে সেটা একটু বুঝলা। কিভাবে তুমি অ্যারো থেকে হয়তো অ্যারে থেকে তুমি হয়তো 2nd এলিমেন্ট বা
অড নাম্বারগুলো খুঁজে বের করবে না, এটাই তুমি দেখলা, এটা কিন্তু তোমার সারা জীবনের জন্য একটা অর্জন হয়ে গেল। এই কনটেস্ট কিন্তু নাই হয়ে যাবে, পার হয়ে যাবে তোমার জীবন থেকে। কিন্তু এই কারণে তুমি কিন্তু একটা স্টেপ দিয়ে দিছো। পরের বার আবার আরেকটা কনটেস্ট আসবে, ন্যাশনাল হাই স্কুল কনটেস্ট। এটা আসে। আরো ভালো করতে পারলে তুমি ইন্টারন্যাশনাল অলিম্পিয়াড করতে পারো। এছাড়াও অনলাইন প্রচুর তো আছেই। লোকাল লাইটওজে আছে, কোডশেপ আছে, কোড ফোর্সেস আছে, অভাব নাই। তো এরকম যেকোনো একটা জায়গায় তুমি আস্তে, আস্তে এক্সপ্লোর করো। যতটুকু তুমি যেতে পারো অতটুকুই তোমার গেইন। সেইম ফর্মুলা ফর তুমি যদি হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট রিলেটেড তুমি যদি হ্যাকাথন করতে চাও, তোমাকে কিন্তু সেম জিনিস। কি করতে চাও? ওকে, একটা ডিসিশন মেক করতে হবে ফার্স্ট। ডিসিশনটা মেক করার পরে তোমাকে অ্যাকশনটা নিতে হবে। মোস্ট অফ দ্য পিপল ডিসিশন নেয় না, এবং যারা ডিসিশন নেয় তাদের মধ্যে আবার 40-50% অ্যাকশনটা নেয় না। ডিসিশন এবং অ্যাকশন যদি তুমি নাও, ইউ অলরেডি দ্য উইনার। রেজাল্ট ইজ জাস্ট এ নাম্বার। কারণ একটা পারসন, তোমাদের ক্লাসে তোমরা চিন্তা করে দেখবা, কে পরীক্ষার হল থেকে বের হয়ে ফার্স্ট বা সেকেন্ড হবে, সেটা কিন্তু পরীক্ষার হলের এনভায়রনমেন্ট কিন্তু ডিসিশন নেয় না। এটা ডিসিশন নেয় কি? ফুল সেমিস্টার। কে ক্লাসে গেছে, কে মনোযোগ দিছে, কে হয়তো বাসায় একটু পড়ছে, হয়তো নিজে একটু পড়ছে, কেউ হয়তো কোনো একটা প্ল্যাটফর্মে গিয়ে কোচিং সেন্টার হোক, কোনো একটা জায়গায় হোক, কেউ হয়তো আরেকটু এক্সট্রা শিখছে, আর একটু হয়তো মডেল টেস্ট দিছে, কিছু একটা করছে। ওইসব অ্যাক্টিভিটির কারণে একটা পার্সন ফার্স্ট আর সেকেন্ড হয়। আবার একটা পার্সন ফেল করে ওই অ্যাক্টিভিটিস গুলো না থাকার কারণে। কন্টেস্ট, ক্যারিয়ার সব কিন্তু সেম জিনিস। যারা একটু করে বিভিন্ন গ্যাপে তাদের বিনোদনের জন্য যতটুকু সময় আছে ওখান থেকে ছোট্ট একটা পোরশন নিয়ে আস্তে, আস্তে একটা করে ইট দিয়ে তৈরি করবে। তারা যখন ওই সময়টা আসবে তখন তারা বেনিফিট পাবে। আর যারা একটু করে ইট তৈরি করবে না, তারা হয়তো খোলা আকাশের নিচে পড়ে থাকবে, বৃষ্টিতে ভিজবে, গরম লাগবে, এসব হবে আরকি। সো অনেক সময় আছে, একটু করে যদি করি অনেক কিছু কিন্তু বানাই ফেলা যাবে নেক্সট ৫-৭ বছর তোমাদের আছে ক্যারিয়ারে যাওয়ার আগে। মেবি কারো ক্ষেত্রে হয়তো আরো বেশি সময় আছে, ৮ বছর আছে। আচ্ছা ভাইয়া, তো ক্যারিয়ার নিয়ে যেহেতু কথা উঠলো, এই 5-7 বছর, তো এখন একটা বার্নিং কোয়েশ্চেন, সেটা হচ্ছে অনেকেই বলে এআই নাকি জব সেক্টর কেড়ে নিচ্ছে, সামনে ওয়েব ডেভেলপারদের জব থাকবে না, চ্যাট জিপিটি প্রম্পট দিলি একটা ওয়েবসাইট হয়ে যাচ্ছে। তো আপনার এটা নিয়ে মতামত কি? আপনার ভিডিও আছে, রিসেন্টলি একটা ওয়েবিনারও ছিল এটা নিয়ে, বাট তাও আমাদের ভিউয়ার্সের জন্য যদি আরেকবার একটু রিপিট করে দিতেন। মানে এখানে দুটো পার্ট আছে, যে একটা পার্ট হচ্ছে যে আমরা যতই কান্নাকাটি করি, যতই হাউকাউ করি, টেকনোলজিক্যাল রিভলিউশনটাকে আমরা থামাইতে পারবো না। যেমন মোবাইল ফোনগুলা যতই কান্নাকাটি করুক, তারা কিন্তু WhatsApp দিয়ে কল, Viber দিয়ে কল বা ইমো দিয়ে কল এটা কিন্তু ঠেকাইতে পারবে না। এটা টেকনোলজিক্যাল হুম হুম। রিভলিউশনটা ঠেকানোর মতো জিনিস না। তো তারা কি করতে পারে? তারা তাদের অল্টারনেটিভ স্ট্র্যাটেজি বিক্রি করল যে ওকে, মোবাইল কোম্পানিগুলো এখন আর কল প্লের প্যাকেজ আর এসএমএস এর প্যাকেজ হয়তো চিপায় বিক্রি করার চেষ্টা করে সিমটা অ্যাক্টিভ রাখার জন্য, এরকম একটু চালাকি করে। বাট মেইন বিজনেস কিন্তু ওরা এখন হয়ে গেছে এমবি বিক্রি করার কোম্পানি। ওরা একটা ইন্টারনেট কোম্পানি হয়ে গেছে। সো ডাউন দ্য লাইনে লাস্ট ৩-৪ বছরে এই যে আমরা গ্রামীণ ফোন বলি আর রবি বলি, দে আর জাস্ট এ ইন্টারনেট প্রোভাইডার, যাদের দিয়ে আর কলও করা যায়, এসএমএস করা যায়। তার প্রাইমারিলি কিন্তু ওরা এমবি বিক্রি করে, জিবি বিক্রি করে। বিষয়টা হচ্ছে এটা। সো এআই টুলস এই জিনিসগুলো আসার কারণে টেকনোলজির রিভলিউশনটাকে আমরা ঠেকাইতে পারবো না। কিন্তু আমরা ধরো ডেবিন এআই যখন দেখছি, আমরা কি ভিডিওটা দেখছি? দেখি নাই যে হচ্ছে তুমি চোখ বন্ধ করে রাখছো, অটোমেটিক ভাবে ডেবিন এআই তোমাকে ওয়েবসাইট সিস্টেম বানায় দিছে, সেটা কিন্তু না আমরা না, দেখি নাই। এমন না। আমরা দেখছি একটা পারসন ওখানে বসছে, তাকে চ্যাটজিপিটির মতো কমান্ড দিছে। এখন সেই কমান্ডটা যদি হচ্ছে আমি আমার ধরো খালাকে নিয়ে আসি, বলি যে ওকে খালা, তুমি চ্যাটজিপিটিকে দিয়ে আমাকে একটা দারাজের মতো একটা ই-কমার্স ওয়েবসাইট বানায় দাও। খালা যদি করে দিতে পারে তাইলে তোমার ভয় পাওয়ার একটা বিষয় আছে। যদি খালা কোনো কারণে করতে না পারে, তার মানে কি? এই জিনিসটা অপারেট করার জন্য তোমাকে হুম কিন্তু হুম। বেসিক নলেজটা থাকতে হবে। ইয়েস, হ্যাঁ। একজন ড্রাইভার যখন গাড়ি চালায় সে ইঞ্জিনে এক্সপার্ট নাও হইতে পারে বা বেসিক জিনিস থাকতে পারে। কিন্তু তাকে কিন্তু রাস্তার রুলস, রেগুলেশন, অন্য ড্রাইভার কি চিন্তা করতেছে, রিক্শাওয়ালা কি চিন্তা করতেছে, কে বলতেছে বাঁয়ে প্লাস্টিক, এগুলো কিন্তু তাকে সেন্সে কিন্তু আসতে হয়। অন্য একটা র‍্যান্ডম পারসনকে বসায় দিলে গাড়ি তো ইঞ্জিনেই চলতেছে। স্টার্ট দিতে পারলে কিন্তু গাড়ি চালাইতে পারবে না। সো এইরকম এআই বা ChatGPT আসার কারণে দুটো সুবিধা হবে আরকি। ১ম সুবিধা হবে যে
টেকনোলজি নতুনভাবে রিভাইভ করার জন্য প্রচুর সফটওয়্যার বানাইতে হবে। আগে আমরা যে সফটওয়্যারগুলো বানাইতাম স্কুলের জন্য, কলেজের জন্য, ভার্সিটির জন্য, ব্যাংকের জন্য, সব সফটওয়্যারগুলো আবার নতুন করে রিফাইন্ড হবে বাই ইউজিং এআই। তার মানে ওই সফটওয়্যার সবগুলো কিন্তু বানাইতে হবে। ইভেন ChatGPT যদি চিন্তা করো, ChatGPT-র কোর যে এআই ইঞ্জিন সেটা কিন্তু তুমি ইউজ করো না। তুমি ইউজ করো একটা ওয়েবসাইট। সেখানে হুম, তোমার হুম, একটা হুম। অ্যাকাউন্ট আছে, প্রোফাইল আছে, তুমি চ্যাট করতেছো। আগে যেভাবে চ্যাট করো WhatsApp এর মতো সেই চ্যাটিং অ্যাপ্লিকেশন কিন্তু ওদেরকে বানানো লাগছে। এটা যাতে মিলিয়নস অফ ইউজার ইউজ করতে পারে সেটা কিন্তু ওদের আছে। তোমার কিন্তু কনভারসেশন হিস্ট্রি আছে, টপিকের হিস্ট্রি আছে। তার মানে ChatGPT যখন তুমি ইউজ করতেছো, তুমি একটা চ্যাটিং অ্যাপ্লিকেশন তৈরি করতেছো, ইউজ করতেছো, তুমি কিন্তু এআই ইউজ করতেছো না প্রাইমারিলি। এআই হচ্ছে বিহাইন্ড দ্য সিনে একজন আছে। তো সেখানে যদি ChatGPT না থাকতো, সেখানে যদি ধরো তুমি চ্যাট করতেছো আমার সাথে, অলমোস্ট সেম জিনিস কিন্তু একটা ওয়েব অ্যাপ্লিকেশনই কিন্তু ফুল জিনিসটা। সো আল্টিমেটলি এআই বানানোর জন্য ইঞ্জিনিয়ার লাগবে, এআইটাকে ডিস্ট্রিবিউট করার জন্য ওয়েবসাইট অ্যাপ্লিকেশন লাগবে, মোবাইল অ্যাপ লাগবে। আবার এআইটাকে ইউজ যারা করবে সেটার জন্য ইঞ্জিনিয়ার লাগবে। সো সেই কারণে এআই আসার কারণে ডিমান্ড সিগনিফিকেন্টলি কমার কোনো কারণ নাই। র‍্যান্ডম ভাবে ওরা মনে করতে পারে কমতে পারে যে ধরো একটা ট্রাক আসার কারণে আমরা ওই যে ধরো যখন যারা বিল্ডিং বানাইতো আগে হয়তো আগের আমলে হয়তো গরুর গাড়ি দিয়ে বা কিছু একটা দিয়ে ইট ট্রান্সফার করত। কিন্তু মানুষ বিল্ডিং বানাইতে হয়তো ১০ গ্রামে ১ জন, ৫০ গ্রামে ১ জন। ট্রাক আসার কারণে আমরা এক ট্রাকের ভিতরে হয়তো ১০,০০০ বা ২,০০০ ইট একবারে মুভ করে ফেলতে পারতেছি। কিন্তু হুম, হুম। এর কারণে কি হইছে? ওই যে পারসন গুলো আগে হয়তো গরুর গাড়িতে গিয়ে তাদের চাকরিটা চেঞ্জ হয়ে গেছে। তারা যদি এখন ট্রাকের ড্রাইভারিং শিখে ফেলে তাদের কিন্তু চাকরি যাবে না। তারা যদি বসে থাকে যে ওকে, ইয়েস ট্রাক আসার কারণে গরুর গাড়ি এখন আর চলবে না। আমরা বসে, বসে কান্নাকাটি করি, তাহলে সত্যিই তাদের চাকরি চলে যাবে। আর তারা যদি বলে যে না আমরা অ্যাডাপ্ট করব। ঠিক আছে? আমরা ট্রাক চালাবো। আমরা দেখব ইট আর কয়জন কিনে। মেবি আমরা হয়তো ট্রাক চালানোর ক্ষেত্রে কমিশনও নেয়ার চেষ্টা করব যে ওকে, এর সাথে, সাথে আমি আপনাকে লোক দিব, সার্ভিস দিব, এটা দিব, ওটা দিব। তাহলে তাদের কিন্তু অপরচুনিটি আরো বাড়বে। সো যারা কান্নাকাটি করবে তাদের অপরচুনিটি বসে থাকবে, তাদের অপরচুনিটি হারায় যাবে। যারা অ্যাডাপ্ট করবে তাদের অপরচুনিটি বাড়বে। হুম, হুম। তো আমাদের আসলে ChatGPT কে বা কোনো এআই ইঞ্জিনকে ভয় না পেয়ে উল্টা অ্যাডাপ্টেবিলিটিটা বাড়াতে হবে। কিভাবে ওটার সাথে কোপ আপ করে নিজের ক্যারিয়ারটা সাস্টেইনেবল দিকে নেওয়া যায় সেদিকে ফোকাস রাখা দরকার। আচ্ছা ভাইয়া, তো এখানে একটা ইন্টারেস্টিং প্রশ্ন এসেছে, আমি এটা পড়ি। একজন করেছে, নাফিউর রহমান কোড লিখেছে যে ক্যান আই মেক অ্যান এআই বাই দ্য হেল্প অফ ডেবিন? অফ কোর্স এআই দিয়ে এআই এটা তো তুমি পসিবল? করতে পারবা। তবে ডেবিন যেটা করছে, ডেবিন হচ্ছে একটা র‍্যাপার অ্যারাউন্ড ChatGPT। তো ChatGPT বেসড অনেক টুলস কিন্তু অনেকে বানাচ্ছে। আমরা নিজেরাও বেশ কয়েকটা বানানোর চেষ্টা করতেছি আরকি। ১ টা ২ টা আমরা হুম, অলরেডি ইন্টারনালি রিলিজ দিয়ে দিছি। সো ও ২ টা পার্ট আছে আরকি। একটা পার্ট আছে যে এখন পর্যন্ত যেই লেভেলটাতে থাকে, আ যে অ্যাপ্লিকেশন গুলো তৈরি করতে পারতেছে ওরা, সেগুলো হচ্ছে খুবই সিম্পল অ্যাপ্লিকেশন বানানো তৈরি করতে পারতেছে। ওভারঅল যখন আমরা একটা লার্জ অ্যাপ্লিকেশনের কথা চিন্তা করি, সাপোজ দারাজের যে ওয়েবসাইটটা আছে, এটার ভিতরে কিন্তু প্রচুর আলাদা ভাগ আছে। আমরা হয়তো এক জায়গায় প্রোডাক্ট সার্চ করতেছি, অন্যরা হয়তো প্রোডাক্ট এন্ট্রি দিচ্ছি, এভেইলেবিলিটি সেখানে হয়তো ভেন্ডর অন্য জায়গায় আবার একটু ম্যানেজ করতেছে। ডেলিভারি সিস্টেম একটা বিষয় আছে, স্পেশাল ডিল থাকে, এরকম থাকে, অনেকগুলো জিনিস থাকে। সো ফুল লার্জার কনটেক্সটটাকে মাথায় রাখার মতো লেভেলটা এখন পর্যন্ত ওই লেভেলের বুদ্ধিমত্তা ChatGPT বা ওদের আসে নাই। তো না আসার কারণে এক মুহূর্তে তোমাকে করতে গেলে কি করতে হবে? ছোট প্রম্পট বের করতে হবে। প্রম্পট বের করে এগুলাকে তুমি যখন জোড়া দিতে যাবা, তখন তোমার এক ধরনের বিগ হ্যাসেল হবে আরকি এই মুহূর্তে। কারণ হচ্ছে তোমাকে ফুল কনটেক্সট টা ওকে কিন্তু বুঝাই ১ টা ২ টা ৩ টা ৪ টা ৫ টা পরে করতে পারবা। কিন্তু তুমি যদি হচ্ছে একটা সফটওয়্যার তৈরি করে দেখা গেছে দারাজের ওখানে ডেভেলপার কয়জন এক্সাক্টলি জানি না। মেবি ধরো হচ্ছে ১০০ বা ২০০ ডেভেলপার বছরের পর বছর ধরো গত ৭-৮ বছর ধরে কাজ করে যাচ্ছে। তারপরেও কিন্তু কাজটা কন্টিনিউ করে যাচ্ছে। তো একটা সার্টেন স্টেজ পরে শুধু ChatGPT এর উপরে বা Devin AI এর উপর ডিপেন্ড করে ফুল অ্যাপ্লিকেশনটা তুমি
একটা সলিড অ্যাপ্লিকেশন সেটাকে আর্কিটেক্ট করা, সেটাকে স্কেলেবল করা, পারফর্ম করা, ফুল জিনিসটাকে ইন্টিগ্রেট করাটা এই জায়গাতে করতে গেলে তোমার প্রচুর হ্যাসেল হয়ে যাবে। যেরকম ২ দিন হুম, আগে হুম, আমরা একটা মিম দেখতেছিলাম। সেই মিমটা হচ্ছে আগে ডেভেলপার হচ্ছে ২-৩ ঘন্টা কোড করত, ৪-৫ ঘন্টা ডিবাগ করে এটাকে ফিক্স করত। এখন ChatGPT দিয়ে ইনস্ট্যান্টলি তারা কোড জেনারেট করতে পারছে, কিন্তু ২০ ঘন্টা ২৪ ঘন্টা লাগে এগুলা ডিবাগ করে একসাথ করতে আরকি। সো ইয়েস ডেবিন এআই বা চ্যাট জিপিটি দিয়ে তুমি এটার মতো একটা সফটওয়্যার অবশ্যই তুমি বানাইতে পারবা, বাট তুমি একা বানাইতে পারবা না। লার্জ অ্যাপ্লিকেশনের কমপ্লেক্সিটি যতটুকু আছে ওই কমপ্লেক্সিটিই থাকবে। সেখানে বড় জোর জুনিয়র ডেভেলপার যারা, তাদের কিছুটা প্রোডাক্টিভিটিতে হেল্প করবে। সিনিয়র ডেভেলপারদের এমনিতেও তারা দিনে ৮ ঘন্টার মধ্যে ৮ ঘন্টা কোডিং করে না, টাইপিং করে না। তাদের একটা বড় পোর্শন যায় সফটওয়্যার আর্কিটেক্ট করা, ডিজাইন ডিসিশন গুলো মেক করা, এপিআই গুলোকে স্ট্রাকচার করা, কোনটা কিরকম হবে, কিভাবে সিস্টেমটা অর্গানাইজড হবে, সেই থিঙ্কিং গুলো করা। সেই থিঙ্কিং গুলো কিন্তু তোমার এই চ্যাট জিপিটি বা এআই টুলস এর মধ্যে যাচ্ছে না। সো জুনিয়র ডেভেলপারদের রিপিটিটিভ কাজগুলাতে ডেফিনিটলি হেল্প করবে, কিন্তু সিনিয়রদেরকে ওইভাবে হেল্প করবে না। সেই কারণে আল্টিমেটলি ডেভেলপমেন্টের যে ল্যান্ডস্কেপটা আছে সেটা ইম্প্যাক্টেড হবে, চেঞ্জ হুম, হবে ডাউন দ্য হুম, লাইনে। এক্সাক্টলি এখন যেরকম আছে ১০ বছর পরে সেই স্টাইলে থাকবে না। বাট কিছু জিনিস অটোমেটেড হবে আর নতুন অনেক অপরচুনিটি ক্রিয়েট হবে। এটা আচ্ছা। আমরা সব জায়গায় টেকনোলজি হুম, হুম, রিভলিউশনে আমরা দেখছি, মানে true, মানে হয়ে থাউজেন্ডস অফ আসতেছে। ইয়ার্স এ। হুম, হুম, হুম। আচ্ছা ভাই, কোশ্চেনের শুরুতে আপনি একটা কথা বলছেন যে আমার মাইন্ডে এখনো আছে, সেটা হচ্ছে আহ, আপনারা কয়েকটা স্যাস প্রজেক্ট নিয়ে কথা বলেছিলেন। ইন শর্ট, যে হচ্ছে আপনারা একটা প্রজেক্ট লঞ্চ করেছিলেন। তো আমি আসলে জানতে চাচ্ছি যে আমাদের ইভেন্টেও কিন্তু আমাদের ফেস্টে হচ্ছে একটি আকর্ষণীয় ইভেন্ট হচ্ছে শেখ জামাল ইনোভেশন গ্র্যান্ড। তো যার ফিচার হচ্ছে বা অবজেক্টিভ যদি বলি, তাহলে আমরা চাই স্টার্ট আপ গুলোকে প্রমোট করবো এবং স্টার্ট আপ গুলোকে ফান্ড দিব, এবং তা হতে হবে টেক বেসড এবং ইনোভেটিভ হতে হবে। তো অনেকটা স্যাস এর সাথে অ্যালাইন করে। তো আমরা সাবমিশন গুলো দেখেছি, অনেক স্যাসও এসেছে। তো আসলে আপনারা তো এটা নিয়ে কাজ করেন, স্যাস নিয়ে কাজ করেন, তারপর সার্ভিসিং প্রোডাক্ট নিয়ে কাজ করেন। তো আপনাদের যদি একটু সাজেশন দিতেন যে কারেন্টলি কেমন স্যাস নিয়ে কাজ শুরু করলে সামনে তারা রেভিনিউ জেনারেট করতে পারবে, আর কিংবা শুরু করতে গেলে কি কি বেসিক টিম, এখানে একটা টিম ফর্মেশন করা লাগে। যদি এটা প্রোগ্রামিং থেকে স্লাইটলি ডিফারেন্ট, বাট আমি চাচ্ছি প্রোগ্রামিং বেসড একটা স্যাস বা স্টার্টআপ যদি লঞ্চ করতে চায়, তখন কি কি চ্যালেঞ্জ বা কি কি জিনিস মাথায় রাখতে পারে? প্রথমত তুমি যখন হচ্ছে মানে একটা বিজনেস দাঁড় করাতে চাও, এটা কিন্তু অনেকগুলো স্টেজ আছে। প্রাথমিকভাবে হুম, তোমার সব স্টেজ গুলো চিন্তা করার দরকার নাই। তুমি এজ এ পারসন হিসেবে থিংক অ্যাবাউট হোয়াট ইজ ইউর স্ট্রেংথ। তোমার স্ট্রেংথ হইতে পারে আই এম এ ভেরি গুড কোডার, হইতে পারে আই এম এ ভেরি গুড মার্কেটার, হইতে পারে আই এম এ ভেরি গুড সফটওয়্যার আর্কিটেক্ট, মেবি আমি একজন প্রোডাক্ট ম্যানেজার বা কিছু একটা। মানে আমার কাছে কি আছে? তোমার কাছে ইদার একটা আইডিয়া থাকতে পারে, অথবা একটা স্বপ্ন থাকতে পারে, অথবা একটা অপরচুনিটি তুমি অন্য কোথাও দেখছো, সেটাকে তুমি তোমার মতো করে করতে চাচ্ছ। হুম, হুম, আসলে তোমাকে যে একদম পুরা রিইনভেন্ট করে গ্রাউন্ড আপ চাকার মতো একটা আবিষ্কার করতেই হবে বিষয়টা এরকম না, যেটা একদম দুনিয়াতে নাই। আউট অফ দ্য বক্স নিয়ে আসতে হবে বা ChatGPT-র মতো গ্রাউন্ড ব্রেকিং কিছু একটা নিয়ে আসতেই হবে। বিষয়টা এরকম না। বিষয়টা ১ম থেকে চিন্তা করতে হবে যে আমি কোন এরিয়াটাতে আছি, আমার কাছে কি আছে? এমন হইতে পারে আমার কাছে কোন আইডিয়া নেই কিন্তু আমি বিজনেস করতে চাই। সেজন্য আমি ২ জন মানুষের সাথে কথা বললাম। আমার একটা ফ্রেন্ড, ও হয়তো প্রোগ্রামিং নিয়ে কাজ করে। ওরে জিজ্ঞেস করলাম যে, "আচ্ছা, আমি একটা বিজনেস করতে চাই। চল আমরা একসাথে করি।" হয়তো তোমার কাছে আইডিয়া নাই। কি করা যায়, চল আমরা একটু আলোচনা করি। সে কিছু বলল, তুমি এক যে বললো, বা আরেকজনকে তুমি খুঁজে বের করলে যে আচ্ছা, এ কথাবার্তা একটু চাল্লু বা পটু আছে। ঠিক আছে। ও হচ্ছে আমাদের প্রমোশনাল বা হুম, কিছু হুম, একটা হুম, ব্র্যান্ডিং বা কিছু একটা হিসেবে চিন্তা করব। সো এই স্টেজে তোমাদের কলেজের স্টেজের ক্ষেত্রে ফার্স্ট অফ অল চিন্তা করা, ডোন্ট থিংক অ্যাবাউট যে এটা দিয়ে আমি আসলে বিলিয়ন ডলার বিজনেস করব, মিলিয়ন ডলার বিজনেস করব। এটা চিন্তা করার তোমার দরকার নাই। গ্র্যান্ট এর কথাও পুরোপুরি চিন্তা করার দরকার নাই। চিন্তা করার দরকার যে আমরা ২-৩ জন মানুষ উই ওয়ান্ট টু হ্যাভ সাম ফান অ্যান্ড এক্সপেরিয়েন্স করতে চাই। এটা যে একদম রিভলিউশনারি হইছে, ব্র্যান্ড নিউ গ্রাউন্ড ব্রেকিং আইডিয়া হইছে, এটা যে মিলিয়নস অফ পিপল ইউস করতে হবে, না করতে হবে, কি করতে হবে, ডোন্ট ওরি অ্যাবাউট ইট রাইট নাও। ফার্স্ট স্টেপ হচ্ছে যে আমরা একটা কিছু করতে চাই। সেটা আমরা করলাম। আমরা কিছু একটা শুরু করলাম।
একজনকে আমরা একটু কিছু একটা করে দেখাইলাম। হুম, তারপরে আবার আমরা একটু কিছু করার চেষ্টা করলাম। সো এতে তোমাদের মেইন গেইনটা হবে কি? গেইনটা হবে যে তোমরা একটা টিমে কাজ করতে পারতেছ। একটা আইডিয়াটাকে ফকিরা হোক, বাজে হোক, একটাকে শেপ দিতে পারতেছ। মেবি এটাকে শেয়ারেবল একটা ফরম্যাটে নিয়ে আসতেছ। যেটাকে স্টার্টআপ অ্যাঙ্গেল এ বলে হচ্ছে মিনিমাম ভায়াবল প্রোডাক্ট, এমভিপি। সেটা তোমরা কিছু একটা বানাইলা বা একটা ডেমোর মতো কিছু একটা বানাইলা। এটাকে ডেমো দিলা। মেবি এটা যে হয়তো কথাবার্তা একটু চাললো তাকে দিয়ে একটা ভিডিও ডেমো বা কিছু একটা বানাইলা হুম, বা হুম, ওয়েবসাইট হুম, ডেমো বানাইলা। এইটা হচ্ছে তোমার জন্য সিগনিফিক্যান্ট একটা গেইন। তারপরে তুমি হয়তো ভাববা যে আচ্ছা ঠিক আছে, যেটা আসছে এইটা আমরা রিয়েল কোনো ইউজারকে দিতে পারি কিনা, সেটা পরের স্টেপ। তখন তুমি রিয়েল ইউজারকে দেওয়ার পরে আরো কিছু ফিডব্যাক নিবা। রিয়েল ইউজার হয়তো তোমাকে বলবে যে এইভাবে না, ওইভাবে দাও, এটা না, ওটা দাও, ওটা দাও। সেটাকে আবার তোমার করার চেষ্টা করবা। তারপরে তোমরা খুঁজবা একজন পেইড ইউজার বা ২ জন পেইড ইউজার। তারপরে হ্যাঁ, আস্তে স্টেপ বাই স্টেপ যাবা। তো সব একবারে সলভ করার চেষ্টা করেও না। এটা হচ্ছে একটা রাস্তা, আবার রিভার্স ওয়েতেও হইতে পারে। রিভার্স ওয়েতে কি? যে কোনো একটা স্টোরে বা দোকানে বা কোনো একটা কোম্পানিতে বা তোমার কোনো একটা আঙ্কেলের বিজনেসে বা আঙ্কেলের অফিসে বা তোমার বাবার অফিসে কিছু একটা করতে হবে। তাদের সাথে ডিল করতে পারো যে আমরা ২-৩ জন মিলে একটা কাজ করে দিব। কাজ করে দিতে পারলে আমাদের কত টাকা দিবেন? কিছু একটা মানে একদম মানি ফার্স্ট তুমি শুরু করতে পারো। সেটা করলে ওকে আমরা তোমাকে হয়তো ৳২০,০০০ দিব। নামকে ওয়াস্তে কিছু একটা টাকা দিবে। ইউজুয়ালি তুমি আন্ডারপেইড হবা। ইট ডাজন্ট ম্যাটার। তোমাকে যদি ৳১০,০০০ দেয়, কিছু একটা টাকায় কিছু একটা টোকেন অফ মানি দেওয়াটা মানে এরকম যে তোমাকে কাজটা হুম, করার জন্য একটা মানে রিয়াল অপরচুনিটি আছে। তারপরে তোমরা নিজেরা এটার জন্য কাজ করলা, এটার সাথে করলা, দিলা, সে হ্যাপি হইলো, আনহ্যাপি হইলো, এটাকে আইটারেশন করলা। তা আইটারেশন করে তারপরে দেখলা যে আচ্ছা এই এই রকমের মতো আরেকজন কাকে দেয়া যাইতে পারে কিনা। তো এটুক পর্যন্তই তোমরা চিন্তা করো। একটু পর্যন্ত যখন যাইতে পারবা, তখন তোমাদের আরো কিছু প্রবলেম আসবে। সেগুলাকে আবার সলভ করবা। আরো কিছু প্রবলেম আসবে। অর্থাৎ প্রবলেম এবং স্ট্রাগল গুলো ফেস করে আগাইতে পারবা। তো বাট আল্টিমেটলি ইম্পোর্টেন্ট পার্টটা হচ্ছে ইউ ট্রাই সামথিং এবং একসাথে কোলাবোরেট করার চেষ্টা করছো। কমিউনিকেট করার চেষ্টা করছো। প্রেজেন্টেবল কিছু নিয়ে আসতে পারতেছো। দ্যাটস আ হিউজ উইন এট দিস স্টেজ অফ লাইফ। হুম, 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 হুম। True. আসলে মোস্টলি দেখা যায় কি যে ফ্রেন্ডরা মিলে প্ল্যান হয়, তারপর এক্সিকিউশনে যাওয়া হয় না, টিম ফর্মেশন দেখা যায় ফ্রেন্ডরা মিলিত টিম। তো ওরকম কে কতটুক এফোর্ট দিবে বা কতটুক ভ্যালু অ্যাড করবে ওই দিকে ফোকাস করে না। জাস্ট করে হ্যাঁ আমরা ফ্রেন্ডরা মিলে আছি, আইডিয়া তো আছে। পরে আর লঞ্চ করা বা ফুল এফোর্ট দেওয়ার দিকে যায় না, যার কারণে অনেক আইডিয়াই থেকে যায়। পরে আর কোনো স্টেজে যায় না। তো এখানে আমি কিছু। যদি ছোট হুম, করে একটু ইন্টারাপ্ট হুম, করে ফেললাম, সরি। হুম, শিওর, শিওর, হ্যাঁ। সেখানে হচ্ছে যে আমরা যখন ফার্স্ট বিজনেসটা ইউনিভার্সিটি লাইফে শুরু করছি, সেম হিসেবে আমরা কিন্তু বেশ প্রায় ৭-৮ জন মিলে শুরু করছিলাম। তারপরে কয়েকদিন পরে দেখা গেছে যে ২ জন নাই। তারপরে কয়েকদিন আমরা ৬ জন সিরিয়াস হইলাম। ৬ জনের মধ্যে আর দেখা গেছে ৩ জন নাই। তারপরে একজন হচ্ছে তার পার্সোনাল বা ফাইন্যান্সিয়াল কারণে সে একটা জবে জয়েন করা লাগছে। আমরা ২ জন কন্টিনিউ করে গেছি। সো যে পারসনটা যেকোনো একটা টিমের মধ্যে একটা পারসন থাকতে হবে যে ওকে হি অর শি ইস দ্য লিডার। এবং হুম, হুম, তাকে এটা কন্টিনিউয়াসলি মাথায় রাখতে হবে যে I am not tied with the person, I am tied with the project. যে আমার ড্রিম হচ্ছে প্রজেক্টটাকে সামনে আগানো। পারসন যদি আমার সাথে কমপ্লাই করে, অসাম। পারসন যদি কমপ্লাই না করে, I will switch the person. এইটা ওকে। মাথায় কিন্তু রাখতে হবে। কারণ তুমি হুম, যদি মনে করো যে ওকে আমার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডকে নিয়ে করতেছি, আমরা হচ্ছে 70% ঝগড়া করব, 10% কাজ করব, তাইলে অন্য ধরনের হিসাব। বাট তুমি যখন প্রজেক্টের প্রেমে পড়বা, তখন তোমাকে কিন্তু ফ্রেন্ডশিপটাকে সেকেন্ডারি করতে হবে ডে 1 এ। দেখো আমরা কিন্তু হুম, প্রজেক্ট হুম, করতেছি, আমাদের ফ্রেন্ডশিপ আলাদা এই জায়গার মধ্যে, কাজটা কিন্তু এখানে। তুমি যদি কাজ না করো, আমাদের ফ্রেন্ডশিপের মধ্যে মন কালাকালি হইলেও হইতে পারে, বাট কাজটা আমরা কিন্তু করব। তো যে হচ্ছে একজন ন্যাচারাল লিডার হয়ে যাবে এর ভিতরে, তাকে কিন্তু এই জিনিসটা মাথায় রাখতে হবে। আদারওয়াইজ তুমি এমন একটা জায়গায় পড়ে যাবা যে তোমার কাছে অল্টারনেটিভ অপশন যে ফ্রেন্ডশিপ টিকাবো না প্রজেক্ট টিকাবো। তখন দেখা যায় যে ফ্রেন্ডশিপ উইন করে, প্রজেক্ট হারায় যায়। এইটা ডে 1 থেকে ক্লিয়ার রাখতে হবে। হুম, সলি ডেডিকেটেড দিস ওয়ান। আমরা সপ্তাহ শেষে তোমার রেসপন্সিবিলিটি যদি না করো, তাহলে দোস্ত ভালো আছো, কোনো সমস্যা নাই। তুমি এনজয় করতে থাকো, আউটপুট আসতেছে না, উই উইল হ্যাভ পার্টি। বাট এই কাজ কিন্তু আরেকজনকে দিয়ে করাবো তুমি যদি নেক্সট সপ্তাহে না করো। কারণ এটা কিন্তু আমাদের ওই গ্র্যান্টে সাবমিট করতেই হবে। সেখানে প্রেজেন্ট করতেই হবে। বা সেটা শেখ রাসেল গ্র্যান্ট হোক, আরো অনেক কিছু গ্র্যান্ট হোক, অথবা অমুক জায়গায় করতে হবে, এটা কিন্তু করতেই হবে। এখন তোমার যদি হচ্ছে হুম, বাসায় সমস্যা থাকে, ঠিক আছে, তুমি সেটা টেক কেয়ার করো, আমরা নিজেরা হ্যান্ডেল করার চেষ্টা করতেছি। একটু যদি স্ট্রেইট ফরওয়ার্ড না হও, তাহলে কিন্তু গুবলেট পাকায় ফেলবে আরকি। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা। কয়েকটা প্রশ্ন করি তাহলে।
পেছনের ব্যাপারে আচ্ছা, তো শো করি। সুদীপ্ত বিশ্বাস, তিনি 11 এ পড়েন এবং প্রোগ্রামিং কন্টেস্ট ইন্টারেস্ট নেই, বাট প্যাশনেট আছেন তিনি কম্পিটিটিভ প্রোগ্রামিং নিয়ে। তো তার মতন একজন স্টুডেন্ট ইনফরমেটিক্স অলিম্পিয়াডে কিভাবে ভালো করতে পারে বা কিভাবে শুরু করবে? প্রথমত আমি এটা সবার আগে সাধারণত বলি যে তোমার একাডেমিক পড়াশোনাটাতে আগে ফার্স্ট ফোকাস দাও। তো তুমি যদি 11th এর স্টুডেন্ট হও বা 12th এর স্টুডেন্ট হও, তোমাকে কিন্তু চিন্তা করতে হবে যে আমার একাডেমিক পড়াশোনায় ভালো করতে হবে। তুমি যদি হচ্ছে কিছু ছেলেপেলে আছে আগে থেকে কিছু গ্রাউন্ড ওয়ার্ক করে ফেলে, হয়তো 8-9 এ বা কিছু একটা জায়গায় গ্রাউন্ড ওয়ার্ক করে ফেলে, তখন দেখা যায় 2-3 মাস 4 মাস সিরিয়াসলি কনটেস্ট বা অলিম্পিয়াড করে আবার ওরা কিন্তু সিরিয়াসনেস ধরে রেখে একাডেমিকও ভালো করে ফেলে। এদের সংখ্যা কিন্তু খুব কম, কিন্তু আছে। পরে দেখা যাচ্ছে এদের গিয়ে হয়তো বুয়েটে গিয়ে ফার্স্ট সেকেন্ড হয়ে যাচ্ছে বা কিছু একটা হয়ে গেছে। এরকম ২-৪ জন আছে। আবার ২-৪ জন আছে তারা কিন্তু অলিম্পিয়াড করতে গিয়ে অলিম্পিয়াডে মডারেট করে আবার পড়াশোনায় গুবলেট পাকায় ফেলে। এরকম এক্সাম্পল কিন্তু অনেক আছে। সো অলিম্পিয়াডে ভালো করতে গেলে আমার জেনারেল রিকমেন্ডেশন হচ্ছে লুক এট ইউর একাডেমিক্স ফার্স্ট। একাডেমিক্স আমার কি অবস্থা? ভালো আছে, রিজনেবল আছে। যদি রিজনেবল থাকে অসাম। যদি রিজনেবল না থাকে তাইলে তুমি হচ্ছে একটা টাইম সেপারেট করার চেষ্টা করো যে ওকে আমার একাডেমিক পড়াশোনাটা আগে। আমি হয়তো আর্লি মর্নিং এ উঠবো। উঠে আমি ৩-৪ ঘন্টা একাডেমিক পড়া, ক্লাসের পড়া এটা সেটা সেট করব। যদি আমি ক্লাসের গোলটা অ্যাচিভ করতে পারি তাহলে হচ্ছে সন্ধ্যার দিকে ৩ ঘন্টা ৪ ঘন্টা এই অলিম্পিয়াড রিলেটেড জিনিসগুলো সম্পর্কে আমি জানবো। তো ইনফরমেটিক্স অলিম্পিয়াড হিসেবে তুমি আমার সম্ভবত অনেক আগের পুরান এখনো হয়তো আছে বৃষ্টি শিকদারের একটা একটা কাইন্ড অফ প্লে লিস্ট টাইপের আছে। এটা অনেক আগে আমি হ্যাঁ, দেখছিলাম। হ্যাঁ, রিসেন্টলি হয়তো আরো অলিম্পিক্স ইনফরমেটিক্স অলিম্পিয়াড অনেক ভালো করছিল বৃষ্টি শিকদার। আ পরবর্তীতে সে সম্ভবত এমআইটিতে না কোথায় যেন পড়াশোনা করছে জি, আরকি। জি, এরকম জি। কিছু। হ্যাঁ, এরকম হ্যাঁ, কোন একটা জায়গায় স্ট্যানফোর্ড বা টপ একটা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে আরকি। পাসও করে ফেলছে আরকি। তো এটা একটা বিষয়। অনেকে পাসও করে ফেলছে ৩-৪ বছর হয়তো হবে আরকি। বাট সো এটা হচ্ছে একটা স্ট্র্যাটেজি। যে আমার কাছে মোস্ট ইম্পোর্টেন্ট পার্ট হচ্ছে একাডেমিক্স গুলাকে তোমাকে কিন্তু হয় টপ করতে হবে নাহলে এট লিস্ট গা বাঁচাইতে হবে। ইন্টারমিডিয়েট হুম, ফেল করে অলিম্পিয়াটিক্স এ ভালো করে কিন্তু সুবিধা হবে না। সো এটা তুমি ফার্স্ট আগে এনশিওর করো। তারপর তুমি একটু করে কয়েক ঘন্টা সময় দাও। তোমার ১ম টার্গেট থাকবে ছোটখাটো কনটেস্ট। মেবি হয়তো এটাই করল যে এই যে ধরো তোমাদের এখানে যেই ডিআরএমসির যেই কনটেস্ট আছে সেখানে তুমি পার্টিসিপেট করবা। সেখানে করে দেখলো। প্রোগ্রামিং। মানে একটু স্টেপ বাই স্টেপ, একটু বাই স্টেপ। তারপরে হয়তো ন্যাশনালটাতে তুমি কম্পিট করলা, দেখলা। তারপরে তুমি হয়তো অলিম্পিয়াডের ওটাতে গেলা। এই রিলেটেড বেশ কয়েকটা বই আছে সেগুলোতে গেলা। ওখানে আবার অনেক ক্ষেত্রে ওয়ার্কশপ করে। এটা ১ম আলোর আ ওরা মাঝে মধ্যে এরকম উইকেন্ডে ওয়ার্কশপ করে, এটা সেটা ওয়ার্কশপ করে। সেগুলো তুমি যাইতে পারো। খুব ভালো করাটা এটা কিন্তু একজন ক্রিকেটারের মতো আরকি। তুমি কিন্তু নিজে খেলবা, পাড়ায় খেলবা, হয়তো বিকেএসপি তে খেলবা, তারপরে প্রিমিয়াম লিগে বা তুমি হয়তো ওইটাতে খেলবা। তারপরে গিয়ে তুমি হয়তো ভালো জায়গায় যাবে। স্টেপ বাই স্টেপ এক লাফে কিন্তু তুমি চলে যেতে পারবা না। অ্যান্ড এনশিওর ইউর একাডেমিক আ জিনিসগুলো ঠিক রেখে তারপর এক্সট্রা টাইম বের করে করার চেষ্টা করো। আচ্ছা, ভাই, একজন স্টুডেন্ট যদি টার্গেট হয় সে আইওআই তে ভালো করবে বা আইওআই তে লিস্ট দেশে রিপ্রেজেন্ট করবে, তো তার আসলে কোন এজ থেকে প্রোগ্রামিং শুরু করা উচিত? মানে যতটুকু আমি দেখে এসেছি তাদের ম্যাথ অলিম্পিয়াডের ব্যাকগ্রাউন্ড একটু ভালো হওয়া লাগে। তো এখন যদি একজন স্টুডেন্ট সাডেনলি এটা মনে করলো যে হ্যাঁ, আমি প্রোগ্রামিং শুরু করবো এবং আইওআই এর জন্য টার্গেট করে প্রোগ্রামিং করে আগাবো, তখন তার জন্য কতটা চ্যালেঞ্জিং হবে? সাপোজ তার ম্যাথমেটিক্যাল ব্যাকগ্রাউন্ড একদম নর্মাল, সে জাস্ট এনসিটির বইগুলা করে, এভারেজ স্টুডেন্ট এমন একজনের জন্য কেমন হবে? যদি অনেস্টলি বলি ইটস টাফ। কারণ তাকে হুম, হচ্ছে মানে ইটস ম্যাথমেটিক্স এ সে এভারেজ হওয়ার একটা বড় সমস্যা হচ্ছে সে আসলে ম্যাথমেটিক্স এ এক্সট্রা এফোর্ট অলরেডি দেয় নাই। কারণ একটা মানুষ যদি ম্যাথমেটিক্স এ এভারেজ হয়, তার মানে ম্যাথমেটিক্স এ সে হয়তো যেই ইন্টারেস্ট আছে, ইন্টারেস্টটা হচ্ছে ফেক ইন্টারেস্ট। আমাদের এরকম অনেক ফেক ইন্টারেস্ট আছে, ইমাজিনারি ইন্টারেস্ট আছে। কিন্তু এটা আসলে প্র্যাকটিক্যাল না। প্র্যাকটিক্যাল হইলে সে অলরেডি হয়তো ম্যাথে সে মানে হয়তো মার্কসের ক্ষেত্রে ১০০ তে ১০০ ৮০-৯০ যাই পাক কিন্তু সে ম্যাথ রিলেটেড জিনিসগুলোকে এক্সপ্লোর করে। হয়তো ম্যাথ রিলেটেড সে বিভিন্ন ভিডিওস দেখে বা বই পড়ে বা এটা তার কনটেস্ট করতে হবে বিষয়টা এরকম না। বিভিন্ন ধরনের বই জোগাড় করে সে ওই প্রবলেম গুলোকে ম্যাথ রিলেটেড পাজল এটা সেটা সলভ করার চেষ্টা করে। তার আসলে ম্যাথ রিলেটেড এক ধরনের কিউরিওসিটি থাকার দরকার আছে।
তো যদি সে দরকার থাকে অথবা কোনো একটা অ্যাঙ্গেলে সে সুবিধা আছে অথবা সে প্রোগ্রামিং এর দিকে বা কিছু একটার দিকে তার একটা স্পেশাল হুম, ইন্টারেস্ট এরিয়া আছে যেখানে সে এফোর্ট দিয়ে ভালো করে আছে। এইটা খুব বেশি ইম্পোর্টেন্ট। কারণ একে কিন্তু মানে অনেকগুলো লেভেল আছে। দেশকে রিপ্রেজেন্ট করা এটা অনেক পরের হিসাব। কি প্রাথমিক হিসাব হচ্ছে যে আমি রিজিওনাল কনটেস্ট এ ভালো করব। বা আমার আমার হয়তো ঢাকা রিজনের কনটেস্টে আমি ভালো করব। অথবা এর আগের যেই লেভেলটা আছে সেটাতে আমি একটু অনলাইনটাতে ওটাতে আমি ভালো করব। রিজনালে ভালো করব। তারপরে গিয়ে আমরা যাবো। সো একবারে ওই যে ক্রিকেটের কথা মতো একবারে তুমি ন্যাশনাল ক্রিকেটে খেলার চিন্তা করো না। হুট করে তুমি ঘুমের থেকে উঠে ন্যাশনাল ক্রিকেটের চান্স পাবা না। এটা আসলে পসিবল না। তোমাকে কিন্তু লেয়ার বাই লেয়ার, লেয়ার বাই লেয়ার ভালো করে আসতে হবে। সো থিংক অ্যাবাউট ইউর ইন্টারেস্ট। থিংক অ্যাবাউট তুমি বেসিক গুলো করো, ওগুলোতে দেখো, ছোটখাটো কনটেস্ট করো, বইগুলো দেখো, ভিডিওগুলো দেখো, দেখো ওটা রেগুলার থাকতে পারো কিনা। এবং মোস্ট অফ দ্যা কেস আমি যে কয়েকজনকে দেখছি তাদের অনেকেই দেখা যাচ্ছে হয়তো মানে 7, 8, 9 থেকে তাদের একটা হবি ছিল বা শখ ছিল বা কোনো একটা কিউরিওসিটির কারণে বা কোনো একজন কাজিন বা কোনো একজন আঙ্কেল তাকে একটা বই কিনে দিছে। ওই বইটা সে খুব মজার সহকারে শেষ করে ফেলছে। মানে somehow coincidentally কিছু একটা তাদের লাইফে ঘটছে। তারপর সে আরো একটু exploratory হয়ে গেছে। করে নিজের অজান্তে তার একটা বেস দাঁড়ায় গেছে। তারপর যখন কনটেস্ট এ গেছে তখন সে আরেকটু কম্পিটিটিভ হয়ে গেছে। ওকে, আমাকে ভালো করতে হবে, প্রিপারেশন নিতে হবে, এই করতে হবে, এই করতে হবে। তখন সে এটাকে সলভ করার চেষ্টা করছে এবং আ বেশ কয়েকজন হচ্ছে যারা হচ্ছে এরকম ম্যাথ অলিম্পিয়াডে ভালো করছে, তাদের কিছু ও সাক্ষাৎকারও আছে। মুনির হাসান বিভিন্ন সময় মুনির হাসান ভাই বিভিন্ন সময় নিছে 'প্রথম আলোতে' এখানে সেখানে। তো ওই জিনিসগুলো আসলে এক্সপ্লোর করতে হবে। এটা একটা কাইন্ড অফ লাইক লং সেই লেভেলের একটা জিনিস আস্তে হুম, ঠান্ডা হুম। সহকারে তৈরি করতে হবে। বাট আপসেট হওয়ার কিছু নাই। তুমি যদি হচ্ছে দেশকে রিপ্রেজেন্ট পর্যন্ত যাইতে পারো ফ্যান্টাস্টিক। না যাইতে পারো ইটস ওকে। তুমি যদি রিজিওনাল এ ভালো করো ইউ গেইন সামথিং। সো তুমি হয়তো ন্যাশনাল এ নিজেকে আমি একটু মানে ডিমোটিভেটিং বললাম। বাট এভাবে চিন্তা করে দেখো যে আমি যদি হচ্ছে ঘর থেকে বের হইতে পারি অলরেডি আমি দুনিয়াটা দেখতেছি। আমি যদি আরো ১ ঘন্টা হেঁটে যদি হয়তো নদীর পাড়ে যেতে পারি তাহলে ডিফারেন্ট টাইপের একটা জিনিস দেখব। আবার যদি আমি স্টিমার বা নৌকায় উঠে যদি হচ্ছে অন্য আরেকটা আ শহরে যাই তখন আবার ডিফারেন্ট একটা জিনিস দেখব। বাট তুমি যদি ঘর থেকে বের হইছো এটাও কিন্তু একটা গেইন। সো ন্যাশনাল এ তুমি যদি মানে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম এ বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে পারো ফ্যান্টাস্টিক। বাট সেটা যদি নাও হয়, তুমি যদি জার্নিটা শুরু করো ওই গেইনটাও কিন্তু তোমার জন্য একটা ভালো অর্জন। সো স্টার্ট রাইট। করো, এক্সপ্লোর করো। করতেই হবে এমন কোনো কথা নাই। করলে তো ফ্যান্টাস্টিক। আচ্ছা ভাই, সিপি ক্যারিয়ারটা শুরুর দিকে একটু টাইম কনজিউমিং, কজ নতুন নতুন অ্যালগরিদম, ম্যাথমেটিক্যাল অনেক লজিক থাকে যেগুলো আমাদের বোর্ড বইতেও নেই। তো আসলে একজন স্টুডেন্ট বা যে স্কুল বা কলেজ লেভেলে আছে তার পেশেন্সটা থাকা দরকার, বাট কতটুকু যদি এমন হয় যে তাকে দিয়ে হচ্ছেই না, তাহলে সে কি স্টিল ওই পাথে স্টিক করবে নাকি তার ডেভেলপমেন্ট এরিয়া একটু এক্সপ্লোর করা উচিত? মানে সিপি সংখ্যা আসলে খুব কম হয়। ইউজুয়ালি আমরা যারা সিএসসি পড়ে সেখানেও আমরা আল্টিমেটলি দেখি যে ২ বছর ৩ বছর পরে যারা সিপিতে থাকে তাদের সংখ্যা হয়তো 5% বা 10% খুব কম হয়। তার মানে বাকি যে 90% বা 95% তাদেরকে এটার ডেভেলপমেন্ট এ বা প্রোগ্রামিং এর জগতে আইটি সেক্টরে ক্যারিয়ার হয় না? অবশ্যই হয় আরকি। সো একটা মানুষ কোনো একটা জিনিস ঠেকায় পড়ে অল্প কিছুদিন করতে পারে বা অল্প আরো লম্বা সময় থাকতে পারে কিন্তু লং টার্ম এ সে আসলে এনজয় করতে পারবে না, সাস্টেইন করতে পারবে না। সো আইটি সেক্টরে ভালো করার জন্য ইভেন তার যদি সিপি ভালো লাগে, ভালো করল। কোনো কারণে যদি ভালো না লাগে, কোনো সমস্যা নেই ডেভেলপমেন্ট এ যাবে। কোনো কারণে তার যদি ডেভেলপমেন্টটাও ভালো লাগে না, টেনশন করার কোনো দরকার নাই। তার ডেভেলপমেন্ট ফিল্ড এর মধ্যে আরো অনেক ক্যারিয়ার আছে যেগুলাতে কোডিং লাগে না। সেটাও যদি তার কাছে ভালো না লাগে, না আমি হয়তো বিসিএস দিব, ভালো একটা জায়গায় যাবো, একটা ভাব ধরে থাকবো বা কিছু একটা করব, কোনো সমস্যা নেই। সো এবং এই ফিলিংস টা তোমাদের কিন্তু চেঞ্জ হবে। এই মুহূর্তে তোমাদের এমন তোমরা যদি একটু চিন্তা করো যে ক্লাস 7 বা 8 এ তোমাদের অন্য একটা জিনিস ভালো লাগতো। এখন তো সেটা অত বেশি ভাল লাগে না। বা যারা ভিডিও গেমস খেলে হয়তো আরো ৩ বছর আগে অন্য একটা গেমের পাগল ছিল, এখন আর ওটা খেলতে ভালোই লাগে না। সো ক্যারিয়ারের ইন্টারেস্ট বা তোমাদের কনসার্ন বা আ এই বা তোমার যেটা ভালো মনে লাগতেছে সেটা চেঞ্জ হবে। সো তোমরা ওভাবে চিন্তা করো যে ভালো লাগলে কন্টিনিউ করো। ভালো না লাগলে উইল ট্রাই সামথিং এলস। এইভাবে মাথায় রাখলে তখন তোমার আর কোনো এক্সট্রা মেন্টাল প্রেশার বা প্যারা আসবে না আরকি। হুম, হুম, হুম। আচ্ছা, একটা প্রশ্ন নেই তাহলে আরেকটা।
আচ্ছা, ওকে। সিপি রিলেটেডই। সিপি কি লক্ষ্য হতে পারে? কেরিয়ারের লক্ষ্য এখানে ২ টা পার্ট আছে। মানে ডিরেক্টলি যেটা আছে, সিপি একটা মাধ্যম যেটা দিয়ে আমি আসলে ২ টা জিনিসকে গেইন করতেছি। এক, আমার ক্রিয়েটিভিটি এজ এ প্রোগ্রামার হিসেবে আমার ক্রিয়েটিভিটি, প্রবলেমটাকে সলভ করার বিভিন্ন অ্যাঙ্গেল এবং একটা লম্বা সময় নিজের একটা স্কিল হার্ডওয়ার্কের গেইনটাকে আমি তৈরি করার চেষ্টা করতেছি। এটা দিলে কি হবে, পরবর্তীতে আমার যেই জিনিসটা নিজের ভিতরে তৈরি হয়ে যাবে, একটা প্রবলেম নিয়ে একটা লম্বা সময় পড়ে থাকার একটা এবিলিটি, এটাকে মাল্টিপল অ্যাঙ্গেল থেকে এনালাইজ করার এবিলিটি, প্রবলেমটাকে বুঝার এবিলিটি, এটা কি আমি ধরো ডাইনামিক প্রোগ্রামিং দিয়ে করব, না ব্রুট ফোর্স দিয়ে করব, না কোনো অ্যালগরিদম দিয়ে করব, নাকি অন্যভাবে করব। এই যে অল্টারনেটিভ সলিউশন গুলো চিন্তা করা, কাজ করা, যখন এটাকে আমি অ্যাকসেপ্ট করাতে যাই, সলিউশনটা অ্যাকসেপ্ট হচ্ছে কি হচ্ছে না, মানে এই ফুল জার্নিটার ভিতরে আল্টিমেটলি একটা মানুষের থিংকিং, মানে প্রবলেম সলভিং, নট লাইক কোডিং প্রবলেম সলভিং, হুম, হুম, রিয়েল হুম। ওয়ার্ল্ড এর প্রবলেম সলভিং, সফটওয়্যারের প্রবলেম সলভিং, সিচুয়েশনকে হ্যান্ডেল করার এবিলিটি, এক্সপ্লোর করার এবিলিটি, লার্নিং এবিলিটি বা টিমে কাজ করার এবিলিটি, এই টাইপের জিনিসগুলো তৈরি হচ্ছে। পরবর্তীতে একটা সার্টেন স্টেজ পরে 99% যারা কম্পিটিটিভ প্রোগ্রামিং করে বা আনলেস সে যদি হচ্ছে কম্পিটিটিভ কোনো একটা প্ল্যাটফর্মে গিয়ে কম্পিটিটিভ কম্পিটিশনের কাজ না করে, তাইলে তার কেরিয়ারটা কিন্তু আল্টিমেটলি ডেভেলপমেন্ট এ যাবে। তার মানে যারা যাবে। এই যে কম্পিটিটিভ প্রোগ্রামিং করে ধরো Google, Microsoft এখানে জয়েন করে, সেখানে জয়েন করার পরে কিন্তু তাদের ৫ বছর থাকলে, "ও আচ্ছা তোমরা আরো ৫ বছর কম্পিটিটিভ প্রোগ্রামিং করো, আরো ১০ বছর করো।" সেটা কিন্তু করায় না। কিন্তু আবার আছে, সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে যারা রিসার্চ করতে যায়, R&D করতে যায়, অ্যালগরিদম নিয়ে কাজ করে। সাপোজ কেউ একজন Intel এ, NVIDIA বা AMD বা এরকম যারা চিপ বানায় বা প্রসেসর বানায়, লো লেভেলের, এদের সংখ্যা খুবই কম। সেখানে ওরা যে কাজটা করে, এই অ্যালগরিদম ডিজাইন রিলেটেড কাজ করে, যে প্রসেসরকে কিভাবে ফাস্টার করব। তারা অ্যালগরিদম ডিজাইন রিলেটেড হুম, কাজ হুম, হুম। করে। তো সেখানে ডিরেক্টলি কম্পিটিটিভ প্রোগ্রামিং এর সরাসরি অ্যাপ্লিকেশন না থাকলেও কিন্তু অ্যালগরিদম নিয়ে নাড়াচাড়া এটা কাজ থাকে। এদের সংখ্যাও কমপ্লেক্স কিন্তু কম। কনসেপ্ট নিয়ে। হুম, বাকি হুম, যারা হুম। কাজ করে তারা কিন্তু তাদের ওই যে কোডিং করার এবিলিটি, প্রবলেম সলভিং এবিলিটি, বিভিন্ন অল্টারনেটিভ সলিউশন থিংকিং এবিলিটি, একটা প্রবলেমের পেছনে পড়ে থাকার এবিলিটি, টিমে কাজ করার এবিলিটি দিয়ে কিন্তু হয়তো Google এ গিয়ে তারা Google Drive ডেভেলপ করতেছে, YouTube ডেভেলপ করতেছে বা সার্চ ইঞ্জিনটাকে অপটিমাইজ করার চেষ্টা করতেছে বা Gemini বানানোর চেষ্টা করতেছে, BART বানানোর চেষ্টা করতেছে। সো সিপি একটা হচ্ছে মানে আজীবনের জন্য, মানে কম্পিটিটিভ প্রোগ্রামার হিসেবে হায়ারিং হয় না সাধারণত, বললেই হয়। হুম, হুম। কিন্তু হায়ারিং প্রসেসে অনেক কোম্পানি কম্পিটিটিভ প্রোগ্রামিং ইউস করে টু ইভালিউট, মানে বুঝার জন্য যে এই পারসনটা আসলে প্রোগ্রামিং এর লেভেলটা কি? এবং এটা দিয়ে বুঝা যায় যে সে আসলে অন্য যত জিনিসগুলো আছে ফান্ডামেন্টাল এটা সেটা আছে, এগুলো তো করতেই পারবে। সে খুব দ্রুত যেকোনো লাইনে সফটওয়্যার ডেভেলপমেন্ট এর সাথে দ্রুত অ্যাডাপ্ট করতে পারবে। কারণ কি? তার পড়ে থাকার, একটা জিনিসের ভিতরে পড়ে থাকার ধৈর্য তার তৈরি হয়ে গেছে। একটা প্রবলেম পিছনে বা কোনো একটা ডকুমেন্টেশন পড়ার পিছনে কোনো একটা জিনিস বের করার জন্য তার কিন্তু সিগনিফিক্যান্ট একটা এবিলিটি তৈরি হয়ে গেছে। সেইটার বাই প্রোডাক্টটা অনেক বেশি ইম্পোর্টেন্ট। সিমিলার বাই প্রোডাক্ট কিন্তু ডেভেলপমেন্ট রাস্তা দিয়েও তৈরি করতে হবে। একটা লোক যখন ডেভেলপমেন্ট করবে, তখনও কিন্তু তার ওই এই ওয়েবসাইট বানাইলাম বা এই মোবাইল অ্যাপ বানাইলাম বা এই ব্লকচেইন বানাইলাম, সেটারও কিন্তু তার কাছাকাছি লেভেলের জিনিস। ফিচারটা বানানো, তৈরি করা, ডকুমেন্টেশন দেখা। সো আল্টিমেটলি কিছু না কিছু তোমার বানাইতে হবে। তুমি একজন ভালো, এগুলো বাদ হুম, দাও। এগুলো বাদ দিয়ে তুমি যদি একজন ভিডিও এডিটর হইতে চাও বা ফটোগ্রাফার হইতে চাও, তাইলেও কিন্তু তোমার বিভিন্ন ধরনের আপগ্রেড করতে হয়, চেঞ্জ করতে হয়। CapCut দিয়ে বানাবো না, ওইটা দিয়ে বানাবো না, কি দিয়ে করব? হুম, হুম, হুম। সেগুলো নিয়ে চেঞ্জ করতে হয়। আরেকটু ভালো করতে হয়। এগুলো নিয়ে পড়ে থাকতে হয়, ধৈর্য দিতে হয়। সো জেনারেল ভাবে সিপি হচ্ছে একটা উসিলা দিয়ে তুমি আসলে প্রোগ্রামিং এর সাথে থাকবা। ডেভেলপমেন্ট আরেকটা উসিলা। যেই উসিলা তোমার ভাল লাগে সেটা দিয়ে তুমি এখন চালাও। তুমি যদি ভালো করে চালাইতে পারো, যেভাবে চালাও, ইউ ক্যান কনভার্ট ইট টু এ এক্সিলেন্ট ক্যারিয়ার আরকি। হুম, হুম, হুম। ওকে। আরেকটা প্রশ্ন তাহলে নিয়ে নেই। 9 এর একজন করেছেন। অনেক কনটেস্টে পার্টিসিপেট করেছেন, চ্যাম্পিয়নস হয়েছে, বাট ডিজিটাল মার্কেটিং ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছে। আর টিপস আচ্ছা। তো সে অনেক কিছু এক্সপ্লোর করেছে যা বুঝলাম। কমিউনিটি প্রোগ্রামিং দিয়ে শুরু করেছে অনেকটা আমার মতন। আমিও সিপি দিয়ে শুরু করেছিলাম, পরে এখন ডেভেলপমেন্ট নিয়ে
ঘাটাঘাটি করছি। তো এখন সে হচ্ছে একটা টিপস চাচ্ছে যে কিভাবে নিজেকে ইউটিলাইজ করতে পারে। এবার ক্লাস 9 এ পড়ে, এটা একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট। মানে অনেকভাবে তুমি চিন্তা করতে পারো। একটা ক্লাস 9 এর ডেফিনিটলি বাট স্কুল কলেজের বাচ্চার জন্য আমার ফার্স্ট যে জিনিসটা ইম্পোর্টেন্ট থাকবে যে একাডেমিক পড়াশোনার মধ্যে গুবলেট পাকায় ফেইলো না। এটা খুবই হুম, ইম্পোর্টেন্ট একটা বিষয় আরকি। একাডেমিক পড়াশোনা তোমাকে অনেক কিছু আমাদের কাছে অনেক বেশি রঙিন মনে হইতে পারে। বাট সার্টেন লেভেল অফ ম্যাচুরিটি, আন্ডারস্ট্যান্ডিং এবং হচ্ছে ফ্রেন্ড সার্কেল, এনভায়রনমেন্ট এই জিনিসটা কিন্তু ইনস্টিটিউট মানে শিক্ষা ক্ষেত্রগুলো আমাদেরকে দিচ্ছে। এটারে কিন্তু তালগোল ভেজাল পাকায় ফেলবা না। এটা কিন্তু খুবই কেয়ারফুল থাকবা। ওকে। নাও তুমি আ বিভিন্ন কনটেস্ট এ গেছো, চ্যাম্পিয়ন হইছো, কনগ্রাচুলেশন। এই বয়সে তুমি যথেষ্ট ভালো করতেছো। দ্যাটস গুড। কিপ ইট আপ। যাতে জিনিসটা হচ্ছে তোমার একটা হারাই না যায়। কিভাবে তুমি সেটাকে ডিল করতে পারো? তুমি ডিজিটাল মার্কেটিং বা ওয়েব ডেভেলপমেন্ট রিলেটেড তুমি অনেক প্রজেক্টস করতে পারো। আ বা তুমি ২-৪ জন ফ্রেন্ড মিলে এখন যদি ক্লাস 9 এ আছো, ১-২ টা প্রজেক্ট বা আইডিয়া বা এই টাইপের কিছু তুমি এক্সপ্লোর করতে পারো, ট্রাই করতে পারো। আরো কনটেস্ট এ গেলা বা ওই যে স্টার্টআপ ফান্ডিং আছে সেগুলোতে তুমি কম্পিট করলা। কিছু একটা করার চেষ্টা করতে পারো। বা তুমি গ্যাপে গ্যুপে হয়তো কোনো একটা প্ল্যাটফর্মে গিয়ে কিছু কাজ করারও চেষ্টা করতে পারো। অথবা তুমি ১-২ টা ইন্টার্নও করার চেষ্টা করতে পারো। মানে there are so many different opportunity বাট একটা জিনিস মাথায় রাখবা যে তুমি আর্ন করো অথবা আর্ন না করো ডাজন্ট ম্যাটার। তোমার কিন্তু লার্নিং এবং গ্রোথটা এই সাইকেলের মধ্যে তুমি রাখবা। যদি তোমার আর্নিং এর ক্ষেত্রে আ আর্নিং এর ক্ষেত্রে তুমি তুমি ফোকাস 100% দিয়ে ফেলবা না। আর্নিং কুড বি ইওর সেকেন্ডারি জিনিস অর আর্নিং কুড বি ইওর প্রাইমারি জিনিস। যতক্ষণ পর্যন্ত তোমার লার্ন অ্যান্ড গ্রোথ এর মধ্যে একটা ভার্টিক্যাল একটা গ্রোথ থাকে। এই কারণে আমি এটা বলি যেটা আমাদের ক্ষেত্রে অনেক জায়গায় দেখা যায় যে আমরা ছোট একটা কাজ শিখলাম, এটাকে দিয়ে আমরা ভালো কামাইতে পারতেছি, ওটার মধ্যে আমরা আটকা পড়ে যাই। এটা আরো কিছু নাম আছে, আমি নামগুলো বলতেছি না। সবাই হয়তো ধারণা করে যে আমি কিছু $10 $20 কামাচ্ছি, শুধু ওটার মধ্যে গট ইট, আটকে আছি। গট ইট। লাইফের এই স্টেজে দিস ইজ ডেঞ্জারাস। লং টার্ম করার জন্য। হয়তো তুমি ২-৪ মাস করলা, দ্যাটস ওকে। কিন্তু ১ বছর পর্যন্ত বা ২ বছর পর্যন্ত তুমি যদি সেইম কাজে ঘুরায় পেঁচায় করতে থাকো, তাইলে সেটা তুমি করতে যাবা না। সো তুমি ওয়েব ডেভেলপমেন্ট এর ক্ষেত্রে ঠিক আছে, এখন দরকার নাই, তোমার ফ্রি টাইম আছে। ওয়েব 3 টেকনোলজি গুলো তুমি এক্সপ্লোর করো। দেখো জিনিসটা কি আছে। বা এখন প্রচুর ওয়েবসাইট তৈরি হচ্ছে যেখানে এআই ইন্টিগ্রেট করে ওয়েবসাইট বানাচ্ছে। যেখানে এআই এর পার্টটা তুমি জাস্ট একটা ওয়েবসাইটের এপিআই হিসাবে ইউজ করতেছো। কিন্তু এটা হ্যাঁ। টুলস বানায় ফেলছো। টুলস এর ক্ষেত্রে এআই কিন্তু তুমি বানাও নাই। ChatGPT এর অ্যারাউন্ড এ যে সফটওয়্যার গুলো হুম, বানাচ্ছে, তারা কিন্তু এআই কিছু করতেছে না। তারা জাস্ট একটা এপিআই দিয়ে একটা প্রম্পট ডিজাইন করছে। অনেক কিছু আছে LangChain এটা সেটা অনেক কিছু আছে। হুম, হুম, LangChain বা এটা সেটা দিয়ে বা আরো অনেক টুলসও আছে সেটা দিয়ে তারপরে তুমি কল করতেছো, ও রেসপন্স যেটাকে তুমি দেখাচ্ছ। কিন্তু এটা একটা স্পেসিফিক পারপাস এ তুমি বানায় ফেলছো। আর হইতে পারে যে স্টুডেন্টদের স্টাডি প্ল্যানের জন্য বানাইছো বা কিছু একটা বানাইছো। সো ট্রাই টু ইন্টিগ্রেট দ্য লেটেস্ট টেকনোলজি অ্যারাউন্ড। যদি সম্ভব হয় এটাকে একটা মানে প্রোডাক্টের রূপ দিয়ে দিতে পারো। সেটা SaaS প্রোডাক্ট হইতে পারে, B2C হইতে পারে, ডাজন্ট ম্যাটার। এটাতে তুমি টাকা কামাইতে পারো, টাকা নাও কামাইতে পারো। বাট এই এক্সপেরিমেন্ট গুলো চালাও। দ্যাট উইল মেক ইউ রিয়েলি স্ট্রঙ্গার অ্যাজ এ পারসন, থিংকার এবং পরবর্তীতে ইউ কুড বি স্টার্টআপ ফাউন্ডার, ইউ কুড বি এ ভেরি গুড ডেভেলপার টু এ ভেরি গুড অর্গানাইজেশন অর ইউ কুড হুম। বি কমপ্লিটলি সামথিং ডিফারেন্ট, ডাজন্ট ম্যাটার। হুট করে এগুলো করতে তুমি হয়তো একজন আর্টিস্টই হয়ে গেলে, হইতেই পারো, ডাজন্ট ম্যাটার। এগুলো সবই কিন্তু হুম, তোমাকে হুম, হুম। করবে। সো এইটাই আরকি আমি বলব। আচ্ছা ভাইয়া, আরেকটা প্রশ্ন যেটা ছিল সেটা হচ্ছে, আপনার রিকমেন্ডেশন আছে নাকি কোনো কমিউনিটি বা ফোরাম নিয়ে? Online communities or forums you recommend to college student interested programming contest and web development? মানে আছে, আবার নাইও আরকি। তো তুমি যেভাবে চাইবা দুনিয়ার কোথাও তোমার মতো করে কাউরে পাবা না। তোমার প্রিয়জনরাও পাবা না তোমার মতো করে। হয়তো ২-১ দিন পাইতে পারো, তারপরের দিন কিন্তু আবার পাবা না। সো আছে এবং হচ্ছে নাই। সো ডোন্ট রিলাই অন স্পেসিফিক প্ল্যাটফর্ম অর স্পেসিফিক এমনকি স্পেসিফিক YouTube চ্যানেল। সার্চ ক্রিয়েট ইউর ওন একটা পাথকে তুমি কনস্ট্রাক্ট করো আরকি। যে ওকে আমি কি করতে চাই?
ইউ কুড বি রাইট অর রং, ডাজন্ট ম্যাটার, যে ওকে আমি একজন এআই ইঞ্জিনিয়ার হইতে চাই, বা আমি একজন ওয়েব ডেভেলপার হইতে চাই, বা আমি একজন ডিপ লার্নিং করতে চাই, বা আমি হয়তো কম্পিউটার ভিশন নিয়ে কাজ করতে চাই, বা আমি এগুলো বাদ আমি গেম ডেভেলপার হতে চাই, বা আমি এআর ভিআর নিয়ে কাজ করতেছি। randomly pick something যেটা তুমি আশেপাশে শুনছো, এটাকে করো। এটার জন্য কোথায়, কোথায় কি লাগবে সেটাকে তুমি ১ সপ্তাহ বা ২-৩ দিন করে বের করার চেষ্টা করো। মোস্ট লাইকলি 80% 90% জিনিস তুমি যেগুলো সেট করতেছো would be wrong, but don't worry about it. সেটাকে তুমি এক্সপ্লোর করা শুরু করো। YouTube এ সার্চ দাও। সো ডোন্ট গেট স্টাক উইথ ওয়ান পার্টিকুলার ইউটিউবার, যে আচ্ছা অমুক ভাইয়া বা অমুক আপুর ইউটিউবে যেটা, যেটা বলতেছে আমি শুধু এটাই ফলো করব, বাকি কিছু করব না। বিষয়টা এরকম না। You have your own kind of like a path, সেটার মধ্যে তুমি খুঁজে বের করতেছো। সেটা যদি হচ্ছে সাপোজ প্রোগ্রামিং এর অনেক গ্রুপ আছে। তুমি টেকনোলজি ওয়াইজ আছে, যেমন বাংলাদেশে বিভিন্ন অর্গানাইজেশনও তো আছেই আছে, জেনারেলও আছে। যেমন হচ্ছে পাইবিডি আছে একটা, টক.js আছে একটা, আবার জাভার জন্য জাভা ইউজার গ্রুপ আছে। এরকম সবগুলোর জন্যই আছে আরকি। সো ডিফাইন ইউর সামথিং পাথ, ডাজন্ট হ্যাভ টু বি যে তুমি আজীবন এটাতেই থাকতে হবে, বা তুমি একদম সাইন করে ফেললা যে সারা জীবনে আর কোনো দিকে চোখ খুলে তাকাবো না, অন্য কারো দিকে তাকাবো না, তাকাইলে কিন্তু ধরা খেয়ে যাবো। ঐরকম তুমি সাইন করে ফেলতেছো না। চুপে চাপে পারলে তুমি একটু আর চোখে তাকাইতে পারো, বা আরো কারো ছবিতে আমি লাইক দিব না বা কমেন্ট করব না। ঐরকম তুমি কন্টাক্ট সাইন করতেছো না আরকি। তুমি শুরু করো, দেখো, সামনে যেটা দরকার হয় সেটা খুঁজে বের করার এবিলিটিটা বের করো। যখন তোমার এই স্কিলটা তৈরি হয়ে যাবে এখনকার দিনে, যে I can figure out what I need, তাইলে কিন্তু তুমি যদি রেগুলার হও, নাও ইউ ক্যান বিকাম এ ফটোগ্রাফার, নাও ইউ ক্যান ভিডিও এডিটর, ইউ কুড বি অ্যান ইনফ্লুয়েন্সার, ইউ কুড বি ফুড ব্লগার, ইউ কুড বি দ্য ছোট ভাই, বড় ভাই, যা হইতে চাও সবই তুমি হইতে পারবা। সো এই একটা জিনিস গেইন করো। সো ডোন্ট রিলাই অন ওয়ান পার্টিকুলার পারসন, পার্টিকুলার কমিউনিটি। কনস্ট্রাক্ট ইউর পাথ অ্যান্ড ইউ উইল মেক আ লট অফ মিস্টেকস। তোমরা অনেক ভাল লাগবে না, ২ দিন পরে মজা লাগবে না, আবার চেঞ্জ করবা, কিছু একটা করবা। অ্যান্ড এইটা আসলে এভরিওয়ান কে করতে হয়। দুনিয়ার এমন কোনো পারসন নাই যে পাবা না যে যেটা মনে করছে সবসময় সেটাই করতে পারছে, বিষয়টা এরকম না। সাকিব আল হাসানকে জিজ্ঞেস করলেও বলবে যে সে ১ম ধাক্কায় সে চিন্তা করছে ফুটবলার হবে, সুবিধা করতে পারে নাই। তারপরে হয়তো ক্রিকেটে আসছে। ক্রিকেটে কয়দিন পরে এখন ভাল লাগে না, সে হয়তো এমপি মিনিস্টার হয়ে গেছে, বা কিছু একটা হইছে, বা বিজনেস হইছে। আগে হয়তো চিন্তা করে নাই। মাঝখানে মনে হইছে যে আচ্ছা আমি শোরুম উদ্বোধক হয়ে যাব, দেশ ছাড়া শোরুম উদ্বোধক হয়ে যাব, বা হোয়াটএভার আরকি। So your journey you cannot define 100%, but as long as you're exploring things, তখন ভালো করবা, কিছু খারাপ করবা, ২-৪ জন ভালো বলবে, ২-৪ জন মন্দ বলবে। It's part of the journey আরকি। As long as you are honest to your in interest এবং তোমার এফোর্ট এর কাছে তুমি সৎ আছো, তোমার ওরিড হওয়ার কিছু নাই। ভুল করলে সেটাকে অ্যাকসেপ্ট করবা। Okay, I made a mistake. I'm sorry for this. I will try to be a better person. That's fine. গট ইট। আচ্ছা, হ্যাঁ, তো যেহেতু কমিউনিটিজ নিয়ে প্রশ্ন উঠলো, গাইডলাইন নিয়ে প্রশ্ন উঠলো, তো আমার একজন পরিচিত ফ্রেন্ড আছে, তার সিনারিটা আমি একটু বলি, হয়তো অনেক রিলেটও করতে পারে। তো ওর কথাটা হচ্ছে, ও হচ্ছে এসব নিয়ে অনেক ঘাটাঘাটি করে, দেখে যে হ্যাঁ পাইথন দিয়ে এই করা যায়, সি দিয়ে এই করা যায়, সি প্লাস পাইথন কোনটার ক্যারিয়ার সামনে ভালো, এসব নিয়ে সে ঘাটাঘাটি করে। গেম ডেভেলপমেন্ট নিয়ে কাজ করবো নাকি এটা নিয়ে কাজ করবো, সব নিয়ে তার ঘাটাঘাটি করে, কিন্তু মেইন যেটা সেটা হচ্ছে হ্যান্ডস অন কোডিং এক্সপিরিয়েন্স, সে ওইটাই শুরু করে না, সে খালি ওভারঅল নিয়েই পড়ে আছে। তো তার জন্য আপনি কি বলবেন? তার জন্য হচ্ছে একটা দরকার হচ্ছে, মানে একটা এটা খুবই ইম্পোর্টেন্ট লাইফের ক্ষেত্রে, যে তোমার মানে একেকটা মানুষ একেকভাবে কাজ করে, একেকভাবে চিন্তা করে, একেকভাবে প্রসেস করে। মানে ২ জন মানুষের থিংকিং লং টার্মে সেম হবে না, প্রসেস সেম হবে না। সো এমনও হইতে পারে যে তাকে যে জোর করে কোডিং বা হ্যান্ডস অন হইতেই হবে বিষয়টা এরকম না। এমনও হইতে পারে যে ওকে, ঠিক আছে, আমার কোডিং এ আমি হ্যান্ডস অন না, I find a friend যে কোডিং এ হ্যান্ডস অন। আমি তার আইডিয়া দিব, এটা করব, এটা করব, এই তুই কর, আমি তোর সাথে ২ জন মিলে করি। সো ফার্স্ট জিনিস, তার যদি কোনো না কোনো কারণে সে যে হাত দিচ্ছে না, তার মানে তার সাবকনসিয়াস মাইন্ডে অথবা তার মানে তার নলেজ এর বাইরে এমন একটা কিছু হয়তো আছে যেটা তাকে আসলে এটার মধ্যে ঢুকাচ্ছে না। তো জোর করে যে ঢুকতেই হবে এমন কোনো কথা নাই। তো ফার্স্ট অপশন হইতে পারে যে ওকে, I am the idea guy, or I am the business explorer guy, or I am this product feature guy. এটা আমি
কোডিং করবো না, হুম, কোডিং আমার যে ফ্রেন্ড যে হচ্ছে দুনিয়াদারে কিচ্ছু বোঝে না, শুধু সারাদিন কম্পিউটারের সামনে পড়ে থাকে আর কোডিং করে। দ্যাটস গুড, উই আর গুড পার্টনার। মানে এটা একটা হইতে পারে। আরেকটা হুম, হইতে হুম, পারে হুম, যে হুম, না, আসলেই আমি সত্যিই চাই, মন থেকে চাই, ট্রাই করে দেখতে চাই। কিন্তু আলসেমির কারণে বা ডিস্ট্রাকশন এর কারণে হয় নাই। কিন্তু আমি আসলে আমার মনে আমি আসলেই চাই। ঠিক আছে। একদিন ফোর্স করে নিজেকে। আজকে আমি বসবো, ১ ঘন্টা বসবো বা ২০ মিনিট বসবো। এই সময়টায় বসবো, দেখি আমি বসি কিনা। ৩ দিন আর ৪ দিন নিজেকে টেস্ট করবে। টেস্ট করে যদি ওভারকাম করে, তাহলে ভালো। ইয়েস, আই এম দ্য কোডার, আই এম ডু কোডিং, আই ট্রান্সফর্ম। আর যদি ১, ২ দিন ৩ দিন প্ল্যান করার পরে সে করে নাই, তাহলে সে কমপ্লিমেন্টারি কোডে খুঁজে বের করবে। সো হয় নিজে এক্সপ্লোর করবে অথবা কোলাবোরেট করবে। তাইলেই হুম, হইল। হুম, দুনিয়ার সবাই কিন্তু সবকিছু করবে না। সবাই কিন্তু উইকেট কিপার হবে না। সবাই কিন্তু বোলার হবে না। সবাই কিন্তু ব্যাটসম্যান হবে না। সবাই কিন্তু ও হয়তো স্পিনার হবে না। সবাই কিন্তু পেস বোলার হবে না। বা সে উদ্বোধনী ব্যাটসম্যান সবাই হবে না। এ হবে, ও হবে, এ হবে না, ও হবে না। সো ইউ আল্টিমেটলি দুনিয়ার কেউই লং টার্ম এ একা কাজ করবে না। সো তুমি যদি দেখো, হুম, হয় এটা করো অথবা ওটা করো। ডাজন্ট ম্যাটার। কিছু একটা করো ওকে। তাইলেই হইল আরকি। হুম, 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 হুম। আচ্ছা, অনেকে জানতে চাচ্ছে যে প্রোগ্রাম কিভাবে শুরু করব। তো এটা আসলে অনেক কমন একটা প্রশ্ন, এবং আমরা যতটুকু জানি যে আপনার চ্যানেলেই হয়তো এটা নিয়ে সেই 2018 সাল থেকে, যেহেতু বার্নিং কোশ্চেন, তো তখন হয়তো ভিডিও কোয়ালিটি 720p ছিল, এখন 1080p। তো এই একই টপিকের উপর হয়তো প্রত্যেক লাইভে আপনার কথা বলতে হয়, বা আপনার চ্যানেলেও এটা নিয়ে কয়েক বছর পর পর আপডেট দেওয়া লাগে। তো তাও যেহেতু জানতে চাচ্ছে, তো আমরা একটা শর্টলি একটা সামারি দিয়ে নিই এটা নিয়ে। প্রথমত হচ্ছে তোমাকে ২ টা কাজ করতে হবে। বেস্ট জিনিস হচ্ছে গ্রাব অ্যান আইসিটি বই। সেখানে প্রোগ্রামিং চ্যাপ্টার আছে, পড়ে ফেলো। বুঝার দরকার নাই। তারপরে কোনটা বুঝো নাই, সেটা নিয়ে YouTube এ সার্চ দাও। বাস হয়ে গেল। এটা হচ্ছে দিস ইস দ্য বেস্ট, তোমার হাতের কাছে আছে। আইসিটি বইয়ের মধ্যে স্পেশালি হচ্ছে ইন্টারমিডিয়েট আইসিটি বইতে খুবই চমৎকার ডিটেইল আছে। যেই বই তোমার কাছে সেটা 9-10 এর ওখানেও আছে। তুমি এটা পড়ো, প্রোগ্রামিং এর চ্যাপ্টারটা পড়ো, এইটা করো, দেখো। এটা হচ্ছে বেস্ট। সেকেন্ড বেস্ট হচ্ছে তুমি হচ্ছে ধরো সি প্রোগ্রামিং দিয়ে শুরু করো। এটা শিখবো, ওটা শিখবো, লাখ এত কিছু খোঁজার দরকার নাই। মেক ওয়ান ডিসিশন যে আই এম লার্নিং সি অর আই এম লার্নিং পাইথন, হোয়াটএভার। আরো ১০ টা নাম আছে, ডাজন্ট ম্যাটার। যেটা তোমার চোখ বন্ধ করো, যার ছবি তোমার সামনে চলে আসে সেই তোমার প্রিয়জন আরকি। এরকম একটা বিষয় আরকি। সো চোখ বন্ধ করো, কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তোমার মাথায় আসতেছে এইটা। এটাই সই। আর কোন কিচ্ছু নাই। আর কারো দিকে চোখ এটাই তুলে ইফ, তাকাবো না। এটাই স্টিল। বাস এইটাই। এটা সার্চ দাও, দিস ইস ফর বিগিনার্স লিখে দিবা। তারপরে তুমি যদি বাংলা টিউটোরিয়াল খোঁজো, ইন বাংলা। YouTube এ সার্চ দাও, দেখো। শিখার দরকার নাই, বুঝার দরকার নাই। মানুষের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে সে খুব দ্রুত রেজাল্ট পেতে চায়, ফল পেতে চায়। এবং যদি সে রেজাল্ট বা ফল না পায়, বা একটা ভিডিও দেখেই সে বুঝে ফেলতে চায়। এক কোপে সে গাছ কেটে ফেলতে চায়। এক লাফে সে সমুদ্র পাড়ি দিয়ে দিতে চায়। এটা করা যাবে না। ডোন্ট এক্সপেক্ট এনিথিং ফ্রম ইউ। জাস্ট অনলি এক্সপেকটেশন ইস দ্যাট I am putting my effort consistently. এইটা যদি তুমি এনশিওর করতে পারো, রেজাল্ট ভাই ২ দিন পরে না আসলে ৫ দিন পরে আসতে বাধ্য। তুমি আজকে যদি হয়তো কোনো একটা সার্চিং অ্যালগরিদম, সর্টিং অ্যালগরিদম না বুঝো, আমি নিজেও সর্টিং অ্যালগরিদম, কুইক সার্চ বুঝতে আমার হয়তো ৪-৫ বার এটা নিয়ে বসা লাগছে। এখন আমি পারি, কিন্তু তখন আমি বুঝি নাই। ১ম কয়েকদিন মাথার উপর দিয়ে চলে গেছে। ইট হ্যাপেন্স টু এভরিবডি। সো বুঝার দরকার নাই। জাস্ট ভাল লাগলে এখন দেখো, না লাগলে ঠিক আছে, এটা বুঝি না, এটা সাইডে থাকুক, আরেকটা একটু দেখি। অথবা এই জিনিসটা আরেকজনের ভিডিও দিয়ে দেখি। অথবা এভাবে না হইলে আমি ব্লগ পড়ে পড়ি। As long as you are honest to your effort এবং consistent in your effort, তুমি যেকোনো লাইনে রিজনেবল একটা পারসন হইতে বাধ্য আরকি। একদম টপ না হইলেও একদম মোটামুটি ভালো একজন পারসন হইতে বাধ্য। হুম, হুম। আচ্ছা, তাহলে আরেকটা প্রশ্ন দেখে নেই। হ্যাঁ, তো হ্যাঁ, আপনার সাজেশন এটা নিয়ে। I thought I would enjoy CS, but after being enrolled in a university, I am not motivated enough to continue this subject. Any suggestion? এটা মনে হয় অনেক কমন একটা সিনারিও। আমি আমার বড় ভাইদের থেকেও শুনি প্রায়, যে তারা সিএস অনেক নিয়ে শুরু করে, বাট পরে আসলে আহ, হয় না, বা তারা অনেক ডিপ্রেসড হয়ে যায়। এটা ২-৩ টা কারণ আছে আরকি। তার একটা বড় কারণ হচ্ছে মোস্ট অফ দ্যা কেসে হচ্ছে সিএস অথবা ইউনিভার্সিটি সাবজেক্ট আমরা চুজ করি না বেসড অন আওয়ার ইন্টারেস্ট অর প্যাশন অথবা আমাদের ব্যাকগ্রাউন্ড দিয়ে। মোস্ট অফ দ্যা কেসে এইটা হইতে পারে যে আমি এটাতে চান্স পাইছি অথবা পাই না, এটা একটা বড় ফ্যাক্টর। মোস্ট অফ দ্যা হুম, কেসে যদি হচ্ছে স্পেশালি ধরো ২ টা ভাগে ভাগ করা যাইতে পারে। বাট ভালো নামকরা ইউনিভার্সিটি যেগুলাতে আছে, সেগুলাতে আমাদের ফোকাস বেশি থাকে। তখন আমাদের সাবজেক্টের ক্ষেত্রে স্যাক্রিফাইস করতে হয়। সো পছন্দ মতো, ইচ্ছা মতো সাবজেক্ট
পায় হয়তো মেবি 5 to 10%। আবার ইচ্ছা তো একটা ডাইনামিক একটা জিনিস, ভালো লাগা তো একটা ডাইনামিক জিনিস। এটা কিন্তু যখন সে এটা উদাহরণ এরকম দেয়া যায় যে ৭ বছর প্রেম করে বিয়ে করার ১ বছর পরে ভাগাভাগি হয়ে গেছে, ডিভোর্স হয়ে গেছে। ওদের কিন্তু ৭ বছর প্রেম করছে, ওদের কিন্তু পছন্দ ছিল। কিন্তু যখন ২ টা মানুষ একসাথে থাকা শুরু করছে, একই বাসায় থাকা শুরু করছে, তখন তাদের আরো অনেক ডিটেইল তাদের সামনে আসছে। তখন হয়তো মিলমিশ হয় না। এই টাইপের একটা বিষয়। তো সিএস সাবজেক্টে পড়ার আগে এক ধরনের ইমাজিনারি থাকে যে, ওকে আই উইল বি হ্যাকিং, ফু দিব, কোড হয়ে যাবে। বিষয়টা হচ্ছে এটা। কিন্তু সিএস এ ঢুকার পরে দেখা যাচ্ছে ওকে একসাথে ৩-৪ টা সাবজেক্ট চলে আসছে। যে আমার হয়তো বেসিক সি প্রোগ্রামিং আছে, আবার ম্যাথ আছে, ফিজিক্স আছে, কেমিস্ট্রি আছে। ঠান্ডা মাথায় যে এটা পড়বো, বসবো সেই আগ্রহ নাই। লাইফ সিচুয়েশন ও নাই। আগে কলেজে এক ধরনের মাইন্ডসেট ছিল। ভার্সিটিতে আসার পরে আমি একটু ওপেন মাইন্ডেড হয়ে গেছি। ওপেন মাইন্ডেড মিনস ফ্যামিলিতে একটু ছাড়া পেয়ে গেছি। ফ্রেন্ড সার্কেল হয়ে গেছে, আড্ডার হুম, গ্রুপ হুম, হয়ে হুম। গেছে। পড়া ঠিক মতো হচ্ছে না। একটা সেমিস্টার ফাইনাল দিয়ে দেখলাম হায়, হায় ফেল করে বসছি। কোন রকমে পাস করছি। এখন পরের সাবজেক্ট পরের সেমিস্টারে গিয়ে দেখলাম যে আরে আগে তো সি ঠিক মতো করে শিখি নাই। এখন তো ডাটা স্ট্রাকচার অ্যালগরিদম বুঝতে পারতেছি না। আচ্ছা ডাটা সায়েন্স কোন রকম পার করতে আরে এখন তো ডাটাবেস বুঝে উঠতে পারতেছি না। সো একটা আস্তে কিউমুলেটিভ ভাবে অনেকগুলো ফ্যাক্টর তৈরি হয়ে যায় আরকি। আবার এমন হইতে পারে, এটা তো আমি একটা জেনারেল কেস বললাম। অন্য কেসে তো একটা মানুষ জেনুইনলি চেষ্টা করছে, এফোর্ট দিছে কিন্তু তার ভালো লাগতেছে না। এটাও হ্যাঁ, হইতে পারে আরকি। হ্যাঁ, হ্যাঁ। সো যারা এটা যেকোনো সাবজেক্টের ক্ষেত্রে হইতে পারে। ইটস নট অ্যাবাউট সিএস। তো তার ফার্স্ট এ চিন্তা করা উচিত যে ওকে আমি ইউনিভার্সিটিতে আসছি একটা ডিগ্রি পাওয়ার জন্য এবং নিজেকে একজন আমি যখন স্কুল কলেজে পর্যন্ত থাকি তখন আমি থাকি হচ্ছে বালক-বালিকা আরকি। মানে বাচ্চা-কাচ্চা টাইপের থাকি। স্কুল কলেজে তো বালক-বালিকা। এখান থেকে আমি একজন যুবক বা হচ্ছে যুবতী মানে একটা ম্যাচিউর পারসন এ ট্রান্সফর্ম হওয়ার মাঝখানের জায়গাটা হচ্ছে একটা ইউনিভার্সিটি। যে হুম, হুম, ইউনিভার্সিটিতে হুম। পাস করলে কিন্তু তুমি পুরুষ বা মহিলা। তুমি কিন্তু তখন বালক-বালিকা আর থাকবা না। তখন তোমার কিন্তু ইউনিভার্সিটি পাস করলে তোমার চাকরি করতে হবে, ফ্যামিলির হাল ধরতে হবে। মেবি তোমাকে একটা আ আ হয়তো তুমি কারো ঘালে মানে ঘাড়ে ঝুলবা অথবা তোমার ঘাড়ে কাউরে ঝুলাবা। তারপরে কয়েকদিন পরে ওয়াও, ওয়াও চলে আসবে তোমার লাইফে। এরকম অনেকগুলা জিনিস হয়ে যাবে। তুমি ওই রাস্তায় কিন্তু চলে যাবা। সো হুম, হুম, তোমার হুম। কিন্তু তুমি পছন্দের সাবজেক্টে পড়ো না পড়ো তোমার কিন্তু একটা লাইফের ট্রানজিশন এখানে আছে। সো ইউনিভার্সিটি থেকে তুমি যদি পছন্দের সাবজেক্ট নাও পাও, ইউনিভার্সিটি থেকে তুমি এটলিস্ট একটা জিনিস গেইন করার চেষ্টা করবে। এটলিস্ট একাধিক জিনিস গেইন করলে ভালো। একটা জিনিস কি হইতে পারে যে আমি হয় সাবজেক্টটা খুব ভালো করে পড়ছি। দ্যাটস ফ্যান্টাস্টিক। অথবা আমি সাবজেক্ট ভালো না পড়লেও আমি হয়তো সাবজেক্টটা রিজনেবল ভাবে পড়ার পাশাপাশি আমি এই জিনিসটা করার চেষ্টা করছি। সেটা কি? আমি হয়তো সে বলল যে, "ঠিক আছে আমার কোডিং ভাল লাগে না। আমি আইটি রিলেটেড কিছু একটা করলাম।" মেবি আমি UI UX ডিজাইনার হয়ে গেলাম। সেখানে আমার কোডিং হুম। নাই। কিন্তু আইটি হ্যাঁ, হ্যাঁ। রিলেটেড জিনিস। বা আমি হুম। হয়তো ডিজিটাল মার্কেটার হয়ে গেলাম। আইটির কাছাকাছি জিনিস কিন্তু কোডিং এর একদম কিছুই নাই। অথবা আমি প্রোডাক্ট ম্যানেজার হয়ে গেলাম, প্রজেক্ট ম্যানেজার হয়ে গেলাম। আমি এমনকি QA হয়ে গেলাম। কোডিং করলাম না, টেস্টিং করলাম। সো হুম, হুম, সিএসই হুম। বুঝছি। স্টুডেন্টদের ক্ষেত্রে কিন্তু কোডিং বাদ দিয়েও কিন্তু আরো সারাউন্ডিং অনেকগুলা সেক্টর আছে। সেগুলো যেকোনো একটাতে সে ফোকাস করতে পারে। যদি সে কোডিং এ নাই যাইতে চায়। আবার এরকমও হইতে পারে সিএসএ গেছি এখন আমি অন্য টাইপের কিছু একটা হয়ে গেলাম। সেটাও হইতে পারে যে আমি একজন আ যেমন আমাদের সম্ভবত তোমরা মোরশেদ মিশুকে চিনতে পারো। সে সম্ভবত সিএসই তে পড়ছে কিন্তু সে হয়ে গেছে পেইন্টার। মানে আর্টিস্ট। পেইন্টার হুম, মিনস হুম। হচ্ছে আর্টিস্ট। ক্রিয়েটিভ একটা পারসন হয়ে গেছে। বা তন্ময় নামে একজন আছে। সেও সিএসই তে পড়ছে ইউল্যাবস থেকে মোস্ট প্রবাবলি কিন্তু সেও একজন কার্টুনিস্ট হয়ে গেছে। খুবই চমৎকার কার্টুনিস্ট নামকরা একজন বাংলা ট্রিবিউন এ কাজ করে আরকি। সো ইট ডাজন্ট ম্যাটার যে তুমি আল্টিমেটলি তোমার একাডেমিক সাবজেক্টটা থেকে যদি পাও ফ্যান্টাস্টিক, না পাও কিছু একটা ইউনিভার্সিটি ল্যাব থেকে নিয়ে বের হও। তাইলেই তুমি করে খাইতে পারবা। কিছু একটা করতে পারবা। বাট এটা কইরো না যে একাডেমিক জিনিসও পড়লাম না, অন্য কিছুও করলাম না, এটাও করলাম না বা কিছু একটা নিয়ে বের হইতে পারলাম না। তখন তোমার ভার্সিটি থেকে বের হওয়ার পর ১-২ বছর তোমাকে বেকার থেকে ওই জিনিসগুলো স্কিল গেইন করে অথবা বিভিন্ন ইনস্টিটিউট এর পিছনে ঘুরে এটাকে গেইন করতে হবে। সো হুম, এটা তুমি হুম। আগে থেকেই করার চেষ্টা করো আরকি। ইভেন কিন্তু আপনি অনেকগুলো এক্সাম্পল দিলেন অনেকজনের। আপনার নামটা কিন্তু নেওয়া যায়। কজ আমি যেটুকু শুনেছি বা আগে থেকে জানতাম যে আপনি কিন্তু ফার্স্ট এ এই পিসি রিলেটেড কোনো বা এই ব্যাকগ্রাউন্ডে ছিলেন না। বাট পরে আপনার ইন্টারেস্ট যখন এখানে আসে, তখন আপনি এখানে সুইচ করেন। তো এটা ভাইস ভার্সা। যেকোনো দিকেই হতে পারে, রাইট? এক্সাক্টলি মানে এবং মেক্সিমাম লাইফেরই মানুষের আসলে এখন যেটা ভাবে স্কুল কলেজের পোলাপাইন
ভার্সিটি ঢুকার সময় তাদের গোল বা চেঞ্জের মানে 70-80% মানুষের চেঞ্জ হয়ে যায়। এখন অনেকের স্বপ্ন থাকে কিন্তু যখন সে কোন ভার্সিটিতে কোন সাবজেক্টে ঢুকছে সেটাতে দিয়ে তা আবার রিডিফাইন্ড হয়। আবার ১-২ বছর কাজ করার পরে মানে পড়াশোনা করার পর আবার চেঞ্জ না, না এটা ভাল লাগছে, ওটা ভাল লাগে না, এইখানে যাবো, ওখানে যাবো। আবার ভার্সিটি থেকে পাস করার পর আবার রিডিফাইন্ড হয়। আবার কোথায় চাকরি পাচ্ছে, কোন জায়গায় চাকরি পাচ্ছে ১-২ বছর চাকরি করার পরেও রিডিফাইন্ড হয়। সো তোমাদের লাইফে কি করতে চাচ্ছ এটা কিন্তু মেক্সিমাম মানুষের ক্ষেত্রে ৩-৪ বার ৫ বার চেঞ্জ হবে আরকি। তো এখানে আবার একটু বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে যদি বলি যে ফ্যামিলির কিছু ব্যারিয়ার থাকে যে এভাবে তুমি এটা নিয়ে পড়ছো, এখন তুমি তোমার জব পার্সু করতে চাচ্ছ এটা নিয়ে, বা ফিল্ড চেঞ্জ যেহেতু বা পসিবল বিসিএস না করো, যদি বিসিএস করো, কমন। এটা একটা প্যারা থাকে। সেটা ওটা আসলে থাকবেই। মানে বাবা-মা আসলে এটা আমরা অনেক ক্ষেত্রে প্যারা হিসেবে দেখি কিন্তু আল্টিমেটলি ডাউন দ্য লাইনে হচ্ছে বাবা-মা কিন্তু চায় সন্তানটা ভালো থাকুক, একটা ভালো জায়গায় যাক। এই টাইপের একটা বিষয়টা চায় আরকি। ভালোর জন্য চায়। উনারা উনাদের মতো করে চায়। আমরা আমাদের মতো করে চাই আরকি। সো এটাই। অ সো সেই কারণে উনাদের সবসময় আবার অনেক কিছু হয়তো অনেক নতুন প্রফেশন তৈরি হইছে যেটা উনারা হয়তো সবাই বুঝে উঠতে পারে না। হয়তো ইনফ্লুয়েন্সার এই জিনিসটা উনারা বুঝে উঠতে পারেন না। ও সব বাবা-মা না কিছু বাবা-মা বুঝে উঠতে পারে না। সেক্ষেত্রে কিছুটা আন্ডারস্ট্যান্ডিং, একটু ঠান্ডা মাথায় ধৈর্য সহকারে সময় নিয়ে জিনিসটাকে ডিল করতে হয়। বাট বাবা-মা কিন্তু আল্টিমেটলি চায় সন্তানরা ভালো থাকুক, ভালো ক্যারিয়ার, ভালো থাকুক। এটাই চায়। সেটার জন্য উনারা উনাদের পার্সপেক্টিভ ওয়াইজ চায়, পোলাপানের পার্সপেক্টিভ এ চায়। সেটা সবসময় হয়তো মিলে না। কিছু সময় মিলে, কিছু সময় কনফ্লিক্ট হয়। ধৈর্য সহকারে এগুলোকে একটু ডিল করলেই হলো আরকি। জি, জি। তো ভাইয়া আমাদের টপিক ছিল যে ওয়েব ডেভেলপমেন্ট নাকি সিপি। তো সেখান থেকে আমরা আসলে অনেক প্রশ্ন পেয়েছি, ভার্সিটি থেকেও প্রশ্ন পেয়েছি। তাদের ক্যারিয়ার গাইডলাইন নিয়ে, ইভেন যারা 9 এ পড়ে তাদের ব্যাপারেও প্রশ্ন পেয়েছি যে ইভেন সে কি হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ যাবে নাকি হচ্ছে সে অন্য ডেভেলপমেন্টই ট্রাই করবে, সে আগে সিপি তেও ছিল, এমন প্রশ্ন পেয়েছি। আহ, তো ওভারঅল সিপি নাকি ওয়েব ডেভেলপমেন্ট এটা নিয়েও আমাদের থিওরিটা ক্লিয়ার, থিংটা ক্লিয়ার। যে আপনি শুরুতেই বলেছিলেন যে হচ্ছে শুরু করে এক্সপ্লোর করে এসছে এক্সপ্লোরে, বাট এমন না মানি মেকিং এর দিকে খুব ফোকাস না করা যে হচ্ছে কোনো প্রজেক্ট দিয়ে আয় করে আনতে হবে এমন না, এক্সপ্লোর করাটার দিকে আপনি প্রাইমারি ফোকাস রাখতে বলেছেন। একই সাথে ভার্সিটিতে বা যারা প্রোগ্রামিং কন্টেস্ট করছে বা স্কুল লেভেলে যারা প্রোগ্রামিং কন্টেস্ট করছে সেখানে আমরা টিপস পেয়েছি। ইভেন কয়েকজন আসলে আমি না কয়েকটা প্রশ্ন দেখেছি যে আমার কাছে মনে হয়েছে ওগুলো তো আপনার ইউটিউব চ্যানেলই আছে, আমি আবার আপনাকে আস্ক করবো, তাই করাও হয়নি। খুবই বেসিক বেসিক প্রশ্ন, যেমন হচ্ছে ওয়েব ডেভেলপমেন্টের রোড ম্যাপ, তারপর হচ্ছে কোন ল্যাঙ্গুয়েজ দিয়ে ওয়েব ডেভেলপমেন্ট শুরু করবে। তো এগুলো আসলে খুবই কমন, হয়তো আপনার প্রত্যেক লাইভে থাকা না লাগে কিছু জেনারেল কিছু ভাবে আমি যদি একটু ইন্টারাপ্ট করি আরকি। হুম, হুম, আ মানে সেইম প্রশ্নগুলো অনেক ক্ষেত্রে বারবার জিজ্ঞেস করলে আমরা হয়তো যারা হয়তো অ্যান্সারটা জানি বা দেখছি তাদের কাছে কিছুটা একটু মনে হয় আনকমফোর্টেবল বা কমন বা সিলি অনেক ক্ষেত্রে মনে হয়। বাট হুম, 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 পারসন যখন একটা প্রশ্ন করতেছে তার মানে এখানে ৩ টা জিনিস আছে খুবই সিরিয়াস। নাম্বার 1 জিনিস হুম, হচ্ছে তাকে কিন্তু একটা মেন্টাল ব্যারিয়ার ওভারকাম করতে হয় প্রশ্নটা করার জন্য। ট্রু, কারণ ট্রু। আরো অনেকেই আছে তাদের মাথায় কিন্তু আরো ৪-৫ টা জিনিস মাথায় আসে কিন্তু সাহস বলতে করে পারছি বলতে না, পারে না। হ্যাঁ, ঠিক ঠিক। লিখতেছে না। আরো এটাই কয়েকজন আছে এটাই। হয়তো লিখছে, লিখে কিন্তু আবার ব্যাক স্পেস দিয়ে ডিলিট করে দিচ্ছে। এরকম কিন্তু প্রচুর লোকজন আছে। সো এখানেই আছে, সব জায়গায় থাকে। ক্লাসেও থাকে, সব জায়গায় থাকে। তো একটা মানুষ যখন প্রশ্নটা করে তখন এটার কিন্তু অলরেডি সে একটা বাহবা পাওয়া উচিত। একটা ট্রু। অ্যাপ্রিসিয়েশন পাওয়া উচিত যে, "ইয়েস ইউ আস্কড ইট, আই নো দ্যা অ্যান্সার এবং আমি তোমাকে এখানে অ্যান্সার দিচ্ছি।" এবং পার্সোনালি ধরো আমি এই কোয়েশ্চেনটার অ্যান্সারটা ১,০০০ বার দিছি না ১,০০,০০০ বার দিছি, ইট ডাজন্ট ম্যাটার। যখন আমি তোমার সামনে আসছি I am হুম, হুম, here to answer your perspective. আমি যদি হুম, ১,০০,০০০ হুম, বারও দিয়ে আসি, ধরো একজন স্কুলের টিচার, সে হয়তো ধরো E equals to MC স্কয়ার বা ধরো হচ্ছে সরলচন্দ্র দেশপান্ডে সে যদি ৫,০০০ বারও পড়ায় থাকে, তারপরও সে যখন হচ্ছে ক্লাসে ঢুকতেছে, ওই স্টুডেন্টের সেইম সিলি কোয়েশ্চেনটা সে হয়তো ২০ বছর ধরে অ্যান্সার দিয়ে আসতেছে। স্টিল আবার he হ্যাঁ, হ্যাঁ। or she as a teacher committed to address this person's problem. It doesn't matter সে কতবার YouTube এ বলছে, কতবার Facebook এ বলছে, কতবার আরেকজনকে বলছে, it doesn't matter.
তো মানে আমরা হয়তো সব প্রশ্ন এখানে নিতে হুম, হুম। পারবো না, বাট জেনারেল টাইমের ভাবে শর্টেজ জি। ওই জি, হুম, পার্সনের যেই কোয়েশ্চেন করাটা সিলি কোয়েশ্চেন হইলেও সে কিন্তু একটা ব্যারিয়ার পার হয়ে কোয়েশ্চেনটা করছে, এটাকে আমরা অ্যাপ্রিশিয়েট করব। এবং সেম অ্যাপ্রিশিয়েটেড প্রশ্ন হুম, ১০০০ বার অ্যান্সার দিতে আমার কোনো সমস্যা নাই। এবং প্রত্যেকবার অ্যান্সার দিতে গেলে আমি হয়তো নতুনভাবে একটু চিন্তা করি, নতুন অ্যাঙ্গেলে আসে, কনটেক্সট চেঞ্জ হয়। তো আমি এটাকে পার্সোনালি এনজয় করি আরকি। সো এটা বলার হুম, একটা কারণ হচ্ছে আ হুম, মাহিমকে কিছু বলা না। যারা এখানে তোমরা প্রশ্ন করতেছ, মানে ডোন্ট ফিল hesitate to ask the question. It could be silly question to me, XYZ, doesn't matter. It's a question for you যেটা তুমি হুম, হুম, করছো, তোমার নিজের একটা অ্যান্সার দরকার। অথবা তুমি অ্যান্সার হয়তো অনেক ক্ষেত্রে জানো, অনেক ক্ষেত্রে এটাই হয় যে ওকে আমরা অমুকরে আমার ভাল লাগে তার সাথে বিয়ে করতে চাই। বাবা-মা রাজি হচ্ছে না। আরো ফ্রেন্ডকে জিজ্ঞেস করছি যে এটা করা যাবে কিনা? তার মানে আমরা অ্যাসুরেন্স টা চাই, কনফার্মেশন টা চাই, ভরসাটা পারি। হয়তো অ্যান্সার আমি জানি। তারপরেও আমি আরেকজনের কাছ থেকে শুনতে চাই। তাও হ্যাঁ, তাও চমৎকার ভাইয়ের অপিনিয়ন কি হবে এটা নিয়ে আরকি। হোয়াটএভার আমি যেকোনো ভাই, আপু বা ফ্রেন্ড যার কাছ থেকে আমরা শুনতে চাই, ইট গিভস আস দ্য রিঅ্যাসুরেন্স। সেখান থেকে হয়তো ৫০ জন শুনে যদি তার মধ্যে ২-১ জন যদি ড্রাইভ দিল, আর বাকি ৪৮ জন আবার সেই কনফিউশন তে পড়ে থাকলো, ইট ডাজন্ট ম্যাটার আরকি। তো সেই ক্ষেত্রে মানে আমি ওটাকে অ্যাপ্রিশিয়েট করি আ যে দ্যাটস মাই অর এভরি যারা কাইন্ড অফ টিচার তাদের কমিটমেন্টই হচ্ছে উই ট্রাই টু অ্যাড্রেস দ্য কিউরিওসিটি। ইট মানে রিপিট হইলে কোনো সমস্যা নাই আরকি। হুম, হুম, ট্রু, ট্রু। হুম, হুম। আচ্ছা, একটা লাস্ট ছাড়া একটা প্রশ্ন নেই নি যেহেতু আমাদের টাইম অলমোস্ট 1 আওয়ার ওভার হয়ে গিয়েছে। আম ইনিসে what are the most what are the আচ্ছা, আম হ্যাঁ। What are the mistakes that most programmers do in their journey and how can they prevent it? আল্টিমেটলি হচ্ছে তুমি কিন্তু তোমার লাইফে বা প্রোগ্রামার হিসেবে মিস্টেককে প্রিভেন্ট করতে পারবা না। হয়তো তুমি ২-৪ টা মিস্টেকের সংখ্যা একটু কম হইতে পারে, বেশি হইতে পারে অথবা তোমার ডিফারেন্ট মিস্টেক হইতে পারে। এজ এ পারসন হিসেবে তুমি মিস্টেক করবাই। এভরিডে লাইফে তুমি কিছু না কিছু মিস্টেক করবা। সো ডোন্ট ট্রাই টু প্রিভেন্ট দ্য মিস্টেক। রাদার বি উইলিং টু মেক মিস্টেকস যে মানে যেটা আমি পার্সোনালি এটা অনেক বছর ধরে করার চেষ্টা করতেছি। যে এখনো লিখতেছি। আ ২০১৪ সাল থেকে এটা আমি করার চেষ্টা করতেছি যে ২০১৪ সালে আমার ১৪ টা ব্যর্থতা, ১৫ সালে ১৫ টা, ২৩ সালের ২৩ টা, ২২ সালের ২২ টা, ২০ সালের ২০ টা। ওই লিস্ট কিন্তু অনেক বড়। সেখান থেকে আমি শর্ট করে আবার একটু লোকজনের সাথে শেয়ারও করি আরকি। সো হুম, হুম। ফার্স্ট রুল অফ লাইফ ইস দ্যাট ডোন্ট ট্রাই টু এভয়েড মিস্টেক। মানে জোর করে ইচ্ছা করে কারো ক্ষতি করতে যেও না, সেটা খারাপ। যে ইচ্ছা করে কারো ক্ষতি বা কারো হক তুমি মেরে দিলা, দ্যাটস ব্যাড। ডোন্ট ডু দ্যাট। বাট কম্পিট করে তুমি আর্ন করতে গেলে তুমি কিছু মিস্টেক করবা। সেই আ মিস্টেকটাকে তুমি এভয়েড করতে চাইলে তুমি আসলে কোন কিছুই ট্রাই করবা না। এভরিথিং ইউ ট্রাই উইল হ্যাভ সাম ডাউনসাইড অ্যান্ড মোস্ট অফ দ্যা কেস এটার একটা ডাউনসাইড থাকবেই আরকি। সো রাদার তুমি এভাবে চিন্তা করো। আমি আমার লাইফে কিছু মিস্টেক তো অবশ্যই করছি। যেমন আ ইনিশিয়াল স্টেজে আমি আ মানে ইট ডিডন্ট টার্নড আউট দ্যাট ওয়ে আরকি। ইনিশিয়াল স্টেজে বড়, বড় ২-৪ টা যদি বলি আরকি। যেমন শুরুর দিকে আমি হয়তো আ যে ট্র্যাকে চলে গেছিলাম, জাভা বা সি শার্প এর দিকে চলে গেছিলাম, ওয়েব ডেভেলপমেন্ট এ যাই নাই। পরবর্তীতে আবার ২ বছর পরে ওয়েব ডেভেলপমেন্ট এ ফেরত আসছি। ফেরত আসার পরে আবার যেমন আমি হয়তো বিজনেস এ শুরু করছিলাম, অ্যাপ দিয়ে শুরু করছিলাম। সেখানে ২-৩ বছর শেষ করে সুবিধা করে উঠতে পারি নাই। তারপরে আবার ওয়েব প্ল্যাটফর্ম এ আমি ফেরত আসছি। সো এগুলো হচ্ছে বড়, বড় মিস্টেক যেটা ১, ২, ৩ বছর লাগছে এটাকে আমাকে কারেক্ট করে আসতে আরকি। বাট এটার ভিতরের গেইনটা কি? I continue doing stuff. সো ইউ নিড টু কন্টিনিউ ডুইং স্টাফ। কারণ আল্টিমেটলি কোনটা রাইট কোনটা রং যেটা আমার জন্য রাইট বা রং তোমার জন্য রাইট বা রং নাও হইতে পারে। আমার জন্য হয়তো অ কারো জন্য মিস্টেক হইতে পারে যে আমি কোডিং বেশি না করে ডকুমেন্টেশন বা ফিচার চিন্তা করছি। এটা একজনের জন্য মিস্টেক। আবার যে আইডিয়া পারসন, যে বিজনেস পারসন তার জন্য আবার কিন্তু রাইট জিনিস। যে আমি কোডিং এর দিকে টাইম নষ্ট না করে আমি বিজনেস এর আইডিয়া। আইডিয়া নিয়ে চিন্তা করছি। বিজনেস কিভাবে গ্রো করা এটা নিয়ে আমি চিন্তা করছি। এটা তার জন্য কিন্তু হচ্ছে গেইন। সো জেনেরিক ভাবে বলাটা খুবই ডিফিকাল্ট। ইভেন কোন একটা ডেভেলপার ঠিক আছে আমি DevOps এ ফোকাস করি নাই এটা আমার জন্য একটা মিস্টেক হইছে। আরেকজনের জন্য হয়তো DevOps এ আমি ফোকাস করাটাই আমার একটা মিস্টেক হইতে পারে। সো এটা আসলে মানুষের জার্নিটা উইল হ্যাভ এ লট অফ মিস্টেকস
বাট অ্যাজ লং অ্যাজ ইউ আর কিপ গোয়িং অ্যান্ড ডুইং দ্য মিস্টেক্স অ্যান্ড দেন ডিটারমাইন যে এটা না করে এটা করতেছে, এটা না করতেছে, দেন ইউ হ্যাভ নাথিং টু ওয়ারি অ্যাবাউট। বছর শেষে, দিন শেষে তুমি 2-4টা মিস্টেক করাটাই স্বাভাবিক আর কি। জি, জি। আরেকটা প্রশ্ন নিয়ে নিই যেহেতু করেছে। আর রিলেটেড, অনেক রিলেটেড প্রশ্ন ইথান করেছে। যেমন তার প্রশ্ন হচ্ছে, স্টার্টিং ফেজ অফ লার্নিং প্রোগ্রামিংটা কেমন হবে? আপনার আপনার প্রোগ্রামিং লার্নিং এর স্টার্টিং ফেজটা কেমন ছিল? আর আপনার প্রবলেম কি ফেস করেছিলেন প্রোগ্রামিং জার্নি? তো মানে এই খুবই কমন প্রবলেম। একটা একটা স্টেজে গিয়ে আমি পজ করে দিয়েছিলাম। আমার মনে হয় ২ টা জায়গায় আমি পজ করে দিয়েছিলাম। যেহেতু আমার ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড ছিল। ইউনিভার্সিটিতে আমাদের কিছু কোর্স ছিল। আমি ইন্টারেস্ট পাইছিলাম। কিন্তু আমি আবার পড়াশোনায় খুব বেশি সিরিয়াস থাকার কারণে হোক, কোচিং সেন্টারে ক্লাস নেওয়া, টিউশনি, এইটা সেইটা, কিছু ক্লাবের সাথে ইনভলভমেন্ট, এগুলো করে প্রোগ্রামিংটা হারায় গেছে। পরবর্তীতে আমি একটা বিজনেস শুরু করছিলাম। সেখানেও আমরা কিছু সফটওয়্যার বানাইছি। ওই জায়গায় আমি অনেক বেশি কিউরিয়াস হয়ে গেছিলাম। Joomla আর অন্যান্য অনেকগুলো প্ল্যাটফর্ম নিয়ে এটা সেটা নিয়ে, এবং আরেকটা ইনভেন্টরি ম্যানেজমেন্ট সফটওয়্যার আমরা ডেলিভারি দিছি। সেখানে আমি ইন্টারেস্টেড হয়ে গিয়ে আবার কেন জানি ইন্টারেস্টটা আবার হারায় ফেলি। বিজনেসে বেশি ইনভলভ হয়ে গেছিলাম। সেটাও হয় নাই। তারপরে 3rd গিয়ে হচ্ছে আমি যখন একটা ইন্টার্ন করতে গেছিলাম, সেখানে গিয়ে সামহাউ আমি হ্যান্ডস অন হয়ে গেছি আমার কাজের প্রয়োজনে। তখন গিয়ে আমার ইন্টারেস্টটা গ্রো করছে। তখন আমি কিন্তু অনেকগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে অনেক বেশি কনফিউশন এ ছিলাম। যেমন শুরুটা কিছুদিন PHP দিয়ে করছিলাম। অ্যাপ বানানোর চেষ্টা করছিলাম। ঠিকমতো করে ইনস্টল করতে পারি নাই। তারপরে জাভা ছেড়ে দিছি। তারপরে আল্টিমেটলি গিয়ে কিভাবে যেন স্থির গিয়ে হলাম হচ্ছে .NET এবং C# এ। এটা কিছুদিন করলাম। করার পরে মনে হলো যে না, এর আগে কিছুদিন ওয়েব করে ওয়েব ছেড়ে দিছিলাম। তারপরে গিয়ে চাকরি করার পরে গিয়ে আমি ওয়েবটাকে পিক করছি আরকি। সো এইটা ছিল হচ্ছে মানে আমার ক্ষেত্রে এই জার্নির এরকম ভেরিয়েশন, এদিক ওদিক, এদিক ওদিক, এদিক ওদিক। মানে আল্টিমেটলি আমার ইন্টারেস্ট, আমি যেখানে জব করতেছি, কাজ করতেছি, সেখানকার নিড, সেখানে কি ইউজ করতেছে, এরকম অনেকগুলা জিনিস। যেমন আমার যখন ফার্স্ট আমার কোম্পানিকে, মানে অনেক আগে, সেটা ২০১৫ র দিকে, যে React এ কনভিন্স করার চেষ্টা করছি। আমার বস যে ছিল সে রাজি হয় নাই। রাজি না হয়ে আচ্ছা, Angular 2 তে আমরা কন্টিনিউ করছি। এখন ইটস নট অলওয়েজ মাই ডিসিশন যে আমি কি করব। আমি তো একটা জায়গায় চাকরি করতেছি। এখন আমার বস যদি বলে যে না, ওকে উইল গো উইথ Angular, আমি যদি বলি যে না, আমি React এই কাজ করব। তোমার এটা, ইউ আর রং। মানে আমি বুঝানোর চেষ্টা করছি কিন্তু I failed। মানে সে তার পার্সপেক্টিভ এ চিন্তা করছে, এবং তখন আমার কাছে খারাপ লাগছিল কয়েকদিন। কিন্তু এখন আমার কাছে মনে হয় যে ওই টিম সেটিংস এ অন্যান্য টিম মেম্বারদের কারেন্ট ক্যাপাসিটি, তাদের ব্যাকগ্রাউন্ড এর কারণে হি মেড দ্য রাইট ডিসিশন ফর দ্য টিম, নট ফর মি। হুম, হুম, রিঅ্যাক্ট হুম। আমি চাইছিলাম। টিমের সবাই কিন্তু চায় নাই। সো হি মেড দ্য ডিসিশন অ্যাজ এ লিডার ফর দ্য টিম, নট ফর মি। আমি ডিসঅ্যাপয়েন্টেড হইছি। আবার ২-৩ বছর পর আমরা ঠিকই রিঅ্যাক্ট এ গেছি। সেটা পরের হিসাব। কিন্তু এই টাইপের একটা বিষয় আরকি। সো হুম, হুম, প্রবলেম যেটা, যে তুমি যেভাবে চাও সেভাবে দুনিয়ার সবকিছু সবসময় হবে না। হুম। দুনিয়া অ্যাজ এ গ্লোবাল ভাবে অপটিমাইজড হবে। দুনিয়ার হয়তো ক্লাসে তোমার ৫ জন ফার্স্ট হইতে চায়। ৫ জন কিন্তু ফার্স্ট হবে না। হয়তো ১ জন হবে বা ২ জন হবে। ১ জনেরও বেশি বার হবে। ২-১ জন মাঝে মধ্যে হবে। আরো ২ জন হয়তো ফার্স্ট হবেই না। 2nd, 3rd, 4th হবে আরকি। সো দুনিয়া তোমাকে তোমার সৃষ্টিকর্তা সব দিয়ে দিলে দুনিয়া ব্যালেন্সড হবে না। শুধু তোমার সৃষ্টিকর্তা না, সবারই সৃষ্টিকর্তা। সো ওয়ার্লড উইল বি অপটিমাইজড ইন ইটস ওয়ে, এবং তুমি সবসময় যা চাও, যেভাবে চাও সেভাবে পাবা না। ইউ নিড টু অ্যাডাপ্ট অ্যান্ড কিপ ডুইং ইট। এটাই আসলে মেইন সামারি আরকি। মানে থ্রু এই এত বছর কাজ করে বা প্রোগ্রামিং করে, এই ১২-১৩ বছর প্রোগ্রামিং সরাসরি করে, এটাই হচ্ছে আসলে মেইন লার্নিং। হুম, 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 হুম। ইভেন একদম ফার্স্ট প্রশ্নে যদি বলি, একজন করেছিল যে এআই কি জব সেক্টর থাকবে নাকি থাকবে না, তখন আপনি একই কথা বলেছেন যে অ্যাডাপ্টেবিলিটি। তো সেই শুরু এক্সাক্টলি। যেটা দিয়ে হলো, আমাদের শেষও সেটাই, যে অ্যাডাপ্টেবিলিটি হোক, যে যে কোনো জার্নিতেই হোক, হতে পারে অন্য কোনো ব্যাকগ্রাউন্ডে, বাট অ্যাডাপ্টেবিলিটি থাকলে সে ফিউচারে যাই হোক না কেন, টেকনোলজি রেভলিউশন বা যাই হোক, সে হচ্ছে অ্যাটলিস্ট তার মানে সবারই তো একটা ফাইন্যান্সিয়াল ফ্রিডম থাকা দরকার। তো এমন যদি হয় যে সে ওর কোনো কিছু ডিপেন্ডেন্ট, পরে ওটা মার্কেট নেই, দেন তো স্বাভাবিক একটু ডিসকারেজমেন্ট আসবেই। তো এটার সাথে কোপ করার জন্য অ্যাডাপ্টেবিলিটির ইম্পর্টেন্সটা অনেক হিউজ একটা রোল প্লে করে। তো আমরা অনেকগুলা টপিক নিয়ে কথা বললাম এবং বেশ কিছু ইন্টারেস্টিং প্রশ্ন পেলাম। তো ভাইয়ের সাথে পার্সোনালি কানেক্ট করতে পারে আমার খুব ভালো লাগছে, এবং আমাদের আইটি ক্লাবের অনেক ভলেন্টিয়ার মেম্বাররা তারা অনেক কিছু জানতে পারলো। ভিজিটারও ছিল বাইরের অনেকে, তাদের প্রশ্নগুলো আমরা নিয়েছি। ভার্সিটি লেভেলের প্রশ্ন আমরা নিয়েছি। তো ভাইয়া, লাইফটা শেষ করার আগে আপনার কোনো একটি মেসেজ আমাদের সব ভিউয়ারদের জন্য, স্কুল, কলেজ, ভার্সিটি, একটা ফাইনাল, একটা ক্লোজিং, একটা
ফাইনাল জিনিসটা হচ্ছে এরকম যে আগের কথাগুলোর সাথে ইকো রেখে হচ্ছে এই জিনিসটা বিষয় যে লাইফে হতাশ হওয়া যাবে না আরকি। আ এবং ফ্রাস্ট্রেটেড হওয়া যাবে না। আমরা অনেক কিছু চাই, আমরা অনেক কিছু হয়তো আল্টিমেটলি হয়েও যাব। কিন্তু সবকিছু আমাদের ওই যে ম্যাগি নুডলস এর মতো যে ইনস্ট্যান্ট নুডলস হইতেই হবে, বিষয়টা এরকম না। হবেও হুম, না আরকি। সো অ্যাকসেপ্ট দ্য রিয়ালিটি হোয়াট ইট ইস। আজকে আমরা অনেক কিছু বলছি। তুমি সিপি করবা, ওয়েব ডেভেলপার হবা, হেন করবা, তেন করবা। করতে পারো, ভালো। করতে না পারো, কোনো সমস্যা বা তুমি ২-৪ বার চেষ্টা করছো, হয় নাই, দ্যাটস ফাইন। অ্যাকসেপ্ট দ্য রিয়ালিটি। এরপরে তোমার যদি করতে মন চায়, বেস্ট করো। না হয় কোনো সমস্যা নাই। তোমার যদি মনে হয় যে আমি হচ্ছে দুনিয়ার সবচেয়ে বেশি অলস, সবচেয়ে বড় দুর্ভাগ্যবান, সবচেয়ে বড় ফাঁকিবাজ। এমন না যে তুমি ছাড়া দুনিয়ার আর কোনো দুর্ভাগ্য মানুষ নাই, কোনো অবাগা নাই, কোনো অ মানে ফাঁকিবাজ মানুষ নাই বা অলস কিছু নাই। কোনো না কোনো একটা সময় গিয়ে আপনার টাইম আয়েগা। সো এই জিনিসটা মাথায় রাখবা। নিজের কাছে একটু হুম, অনেস্ট থাকবা। আর হুম, কিছু না। হুম, এই ২ টা জিনিস যদি মাথায় রাখো, ধৈর্য এবং অনেস্ট। তারপরে ভাল লাগলে চেষ্টা করো, ভালো না লাগলে খারাপ করো। দ্যাটস ফাইন টু। বা ২-১ সাবজেক্টে তুমি ফেইল করে ফেলছো। দ্যাটস ফাইন টু। তুমি যদি আবার চেষ্টা করো, হয়তো আরেকটু বেটার করবা। অথবা করবা না। অথবা তোমার জার্নি এই জার্নিটা এখানে শেষ হইছে। তার মানে তোমার লাইফে কিন্তু আরো অনেক সুযোগ কিন্তু আসবে। সো ডোন্ট বি এ ফ্রাস্ট্রেটেড পারসন, হতাশ পারসন বা আর্জেন্সি তৈরি করে ডেসপারেট হয়ে যাওয়াটা চেষ্টা করো না। মানে এটা মাথায় রেখো যে দুনিয়াটা ওভারঅল সবার জন্য অপ্টিমাইজড হইতে হবে। নট ফর ইউ। আমার জন্য অপ্টিমাইজ হবে না দুনিয়া। বা মাহিমের হুম, জন্য হবে না, বা ইথানের জন্য হবে না, বা তানজিলের জন্য হবে না, বা মেহরাবের জন্য হবে না। ওভারঅল একটা গ্লোবাল অপ্টিমাইজড হবে। সেখানে হয়তো আমার ভাগে একটু বেশি পড়তে পারে বা একটু কম পড়তে পারে। কারো ২-১ জনের প্লেট ২-৪ দিন খালিও থাকতে পারে। এইটাকে মাথায় রেখে তারপরে তোমার যদি কিছু করতে মন চায় করো, পাইলে আলহামদুলিল্লাহ, না পাইলে শুকরিয়া। এটা মাথায় রেখে আগাও, হয়ে যাবে। প্যারা নেওয়ার কিছু নাই। এনজয় করার খাতিরে এক্সপ্লোর করতে চাইলে করো, কোনো সমস্যা নাই। করতে না চাইলেও কোনো সমস্যা নাই। এইটাই হচ্ছে ফাইনাল কথা আরকি। আচ্ছা ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। বাট ভেবেছিলাম শেষ করে দিব, লাস্ট স্টেটমেন্টও নিয়ে নিলাম, কিন্তু আমি আরেকটা ইন্টারেস্টিং প্রশ্ন পেয়ে গিয়েছি। আমি কি করব? হ্যাঁ, সিউর। আচ্ছা, হ্যাঁ, ক্লাস 9 এর একজন, সে হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট শুরু করেছিল কয়েক মাস আগে, বাট কান্ট সিম টু কিপ মাই মাইন্ড, বাট হ্যাঁ, তার মন বসছে না এটা নিয়ে। সে এখন, তো প্রশ্ন হচ্ছে কি স্ট্র্যাটেজি, মানে সে মোটিভেট থাকবে কিভাবে বা ফোকাস থাকবে কিভাবে তার যে জার্নিটা শুরু করেছিল কয়েক মাস আগে? মানে এখানে মানে ২ টা ফ্যাক্টর আছে। প্রথমত একটা ফ্যাক্টর হচ্ছে এই যদি আমরা একটু খুব ভাবে বলি, সেটা সম্ভবত বলে হচ্ছে ঘোড়া বা গাধাকে পানির কাছে নিয়ে যাওয়া যায় কিন্তু জোর করে পানি খাওয়ানো যায় না। সো তুমি হুম, জেনারেল ভাবে চিন্তা করো কেন তোমার মোটিভেশন থাকতেছে না। না থাকার একাধিক কারণ আছে। ২-৩ টা কারণ হচ্ছে যে তুমি রিজন গুলোকে আইডেন্টিফাই করতে পারতেছ না যে তুমি ভালো পারতেছ না বা আউটপুট পাচ্ছ না বা তোমার জিনিসগুলো কঠিন লাগতেছে বা তুমি যেইভাবে যত সময় হওয়ার কথা ছিল অতটুকু হয় নাই। মানে দেয়ার ইজ সামথিং মিসম্যাচড। তো সামথিং যদি মিসম্যাচড হয় সেটা কারণটা কি? সেটা আইডেন্টিফাই করাটা অনেক বেশি ক্রিটিক্যালি ইম্পোর্টেন্ট। তারপরে ডু ইউ ওয়ান্ট টু ফিক্স ইট অর ইউ ওয়ান্ট টু ওয়াক অ্যাওয়ে ফ্রম ইট? এই স্টেজে ক্লাস 9 এ পড়তেছো। তোমার লাইফের জিনিসগুলো আরো ৪, ৫ বা ৭ বার চেঞ্জ হবে। তুমি কি করতে চাও? আল্টিমেটলি কি হবা? এক্সাক্টলি তুমিও জানো না, আমিও জানি না, দুনিয়ার আর কোন মানুষও জানে না। বাট তুমি চিন্তা করো যে হোয়াট ইস দ্য রুট কজ? ইস ইট রিপেয়ারেবল? এমনও হইতে পারে যে না, তোমার মাঝখানে ২-৩ সপ্তাহ পরীক্ষা চলে আসছিল। তুমি পরীক্ষাতে ফোকাস দেওয়ার পরে আবার বাসায় কোনো একটা সমস্যা হইছে বা ঈদ চলে আসছে, সেটাতে আরো ডিস্ট্রাকশন ছিল। তুমি আসলে ১-১.৫ মাস বসতেই পারো নাই। এখন যখন বসছো তুমি পুরান জিনিস ভুলে গেছো, সামনে আগাইতে পারতেছো না। এই কারণে জিনিসটা তুমি মজা পাচ্ছ না। সো ফাইন্ড আউট দ্য রুট কজ। সেটা হচ্ছে নাম্বার 1 জিনিস। নাম্বার ২ যেই জিনিসটা আ নাম্বার ২ জিনিসটা হচ্ছে তোমাকে মাথায় রাখতে হবে যে একটা জিনিসের সাথে তোমার রিলেশনটা সবসময় কনস্ট্যান্ট হবে না। একটা মানুষের সাথেও তোমার আবেগ বা ইমোশন কনস্ট্যান্ট থাকবে না। ঝগড়াঝাটি হবে, মারামারি হবে, অলমোস্ট ছাড়াছাড়ি হবে। আবার ২ দিন গিয়ে লোনলি ফিল করে বলে যে, "না ঠিক আছে, আবার মিলেমিশে যাই।" একজনকে উকিল ধরে তাকে দিয়ে মিলায় ফেলবা। যেকোনো একটা জার্নির মধ্যেই এইভাবে জিনিসটা হবে আরকি। তোমার
প্রোগ্রামিং শিখো, ডেভেলপমেন্ট শিখো, ফটোগ্রাফি শিখো, যাই করো না কেন, দেয়ার উড বি আপস এন্ড ডাউনস। সব দিন তুমি হাই মোটিভেটেড থাকবে না। সব দিন তুমি প্রবলেম সলভিং বলতে গেলে ফুরুস করে প্রবলেম সলভ করে ফেলবে না। এমনও ৩-৪ দিন যাবে তুমি একটা প্রবলেম সলভ করতে পারো না। একটা নিয়ে বসছো, এটা হয় না। এটা ছেড়ে হুম, দিছো, হুম, হুম, পরের দিন আরেকটা ধরছো, সেটা হয় না। তারপরের দিন আরেকটা হয় নাই। ইউ আর ফিলিং দ্য ডাউন সাইড। মেবি তুমি একটা ফ্রেন্ডের সাথে কথা বলবা, যে সিমিলার ফিল্ড আছে তার সাথে কথা বলবা। অন্য কিছু ওয়েট করে ফেলতে পারবা। সো ধৈর্য সহকারে থাকাটা ইম্পোর্টেন্ট। এমনও হইতে পারে লং টার্মে তুমি ওয়ান অফ দ্য বেস্ট ওয়েব ডেভেলপার হয়ে গেছে। আবার হইতে পারে তুমি ওয়েব ডেভেলপমেন্টের সাথে টাচও করো নাই। We don't know. হুম, So হুম, find হুম, the হুম, root cause, find the reason, build a, try to solve that root cause এর problem. যদি সলভ করতে পারো, ফ্যান্টাস্টিক। আর মোটিভেশনটা সবসময় হচ্ছে ইন্টারনাল খোঁজার চেষ্টা করবা, এবং মোটিভেশনটা না খোঁজারই চেষ্টা করবা। যেমনটা একটা এক্সাম্পল দেই, যে তুমি যখন বাসা থেকে বের হও, ঘুম থেকে উঠো, তোমার কি মোটিভেশন লাগে যে ফোনটা ধরে ফেসবুক চেক করব, ফোনটা ধরে হোয়াটসঅ্যাপ চেক করব, বা ফোনটা ধরে টিকটক চেক করব? ইউ ডোন্ট নিড এনি মোটিভেশন। ৪ জন কিন্তু বলতে হচ্ছে না। ৫ জন এসে তোমাকে কিন্তু আম আম্মু এসে বাসায় রিমাইন্ডার দেয়া লাগতেছে না। "এই তোর কিন্তু ফোন, ঘুমের থেকে উঠে ফোন কিন্তু ধরতে হবে আরকি। বা তোর কিন্তু ওটা করতে হবে।" এটা কিন্তু না। তাহলে ইউ বিল্ড এ হ্যাবিট, সাবকন্সিয়াস হুম, মাইন্ড হুম, হুম। ওভার দ্য টাইম। তো তুমি এরকম ২১ দিনের একটা চ্যালেঞ্জ নিয়ে, ২০ দিনের একটা চ্যালেঞ্জ নিয়ে এরকম কিছু করতে পারো কিনা, যে ওকে, I will start in the morning and start with something about learning. It could be web development, could be something else. এটা তুমি সাবকন্সিয়াস মাইন্ডের ওই লেভেলে নিয়ে যেতে পারো কিনা? সেটা যদি তুমি নিতে পারো, তাইলে তোমার আর ওই ডিসিশন লাগবে না, ইন্সপাইরেশন লাগবে না, গাইডেন্স লাগবে না, অ্যালার্ম ক্লক লাগবে না, যে অ্যালার্ম দিয়ে তোমারে বলে দিবে যে, "এই তোকে এটা নিয়ে বসতে হবে" আরকি। এটা সবাই অ্যাচিভ করতে পারে না, বা এটা লম্বা সময় সবাই ধরে রাখতে পারে না। বাট ট্রাই করে তো দেখতে পারো আরকি। সো এই ২ টা জিনিস আমি বলব আরকি। ওকে, ওকে। থ্যাংক ইউ ভেরি মাচ ভাইয়া। তা আসলে আমরা আসলে অনেকগুলো প্রশ্ন পেলাম। অনেক কিছু জানতে পারলাম। আমার পার্সোনাল কিছু প্রশ্ন ছিল সেগুলো আপনাকে করেছি এবং ওভারঅল একটা প্রোডাক্টিভ সেশন। আশা করি ভবিষ্যতে আমাদের তো প্রতি বছর পেজ হয়ে থাকে। আশা করি ভবিষ্যতে আমরা অন্য কোনো সেশনে আরো ইনসাইটফুল ইনফো পাবো। আরো স্টুডেন্টদের হেল্প করতে পারবো। তো এই বলে আজকের আমাদের লাইভটা এখানে শেষ হচ্ছে। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান টু স্টে উইথ আস অ্যান্ড সি ইউ নেক্সট টাইম। বাই। থ্যাংক ইউ এভরিওয়ান। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফিজ।